ঝর্ণা মুখ কুঁচকে বলে, আম্মা তো আচার বানিয়েছে, আমার মা দাদি দিয়ে গেছে 2 বয়াম, আবার আপনি আনলেন। এত আচার কে খাবে? আমার এমনিতেই আচার খেতে ভালো লাগে না, আর না বাবুর। মাহিদ ঝর্ণার পেটে হাত দিয়ে বলে, তো আব্বুর আর আম্মুর কি খেতে ইচ্ছে করে? বাবুর আপুর আদর। বলেই দুহাতে মুখ ঢাকে। মাহিদ চোখ বড় বড় করে ঝর্ণার দিকে তাকিয়ে বলে, বোকা রানীর আদর চায়। ঝর্ণা হাত সরায় না। মাহিদ হেসে ঝর্ণাকে তুলে টেনে নিজের কোলে বসায়। ততক্ষণে ঝর্ণা হাত সরিয়ে নেয়। মাহিদ ঝর্ণার ঘাড়ের হাত নিয়ে চুলে গলিয়ে দেয়। মুখ ঝুঁকিয়ে পুরুষালী রুক্ষ অধর দ্বারা নরম চিকন ওষ্ঠাধর আঁকড়ে নেয়। ঝর্ণার নিঃশ্বাসের গতি বেড়ে যায়, সাথে বক্ষস্থলের ওঠানামা। তীব্র আশ্লেষে মাহিদের শার্টের কলার আঁকড়ে ধরে গলায় আঁচড় দেয়। মাহিদ যেন বেপরোয়া হয়ে ওঠে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে ধরণীতে। আকাশটা ঘন মেঘ মল্লারে ঘিরে, সাথে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। ফেব্রুয়ারি মাসে বৃষ্টি, তাই বেশ ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। নীরব কথা বাসে বসে। বাস ছেড়েছে আধা ঘন্টা হয়েছে। সব বন্ধুদের থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় বাসে উঠেছে। বাস একটু দেরিতে ছেড়েছে। কথা জানালার ধারের সিটে বসে নীরব তার পাশে। বাসের শেষ সিটের আগের সিট তাদের। সামনের সিটের টিকিট বুকড হওয়ায় পিছনে ঝাঁকি খাওয়া। কথার জার্নিতে প্রবলেম হয় না, ছোটবেলা থেকেই অভ্যেস। কিন্তু নীরবের অভ্যেস নেই দূরপাল্লার জার্নির। তার অস্বস্তি হচ্ছে। কথা হয়তো বুঝতে পারে। আপনার বাসে ওঠার অভ্যেস নেই হয়তো। জানালার পাশে বসুন, আমি ওখানে বসছি। নীরব পাশের সিটে তাকায়। দুটো কম বয়সী ছোকরা একটু পরপর এদিকে তাকাচ্ছে। নীরব 2-1 বার চোখ রাঙিয়েছে, তাই এবার আর চোখে চাইছে। নীরব ঘাড় ঘুরিয়ে কথার দিকে চেয়ে বলে, পর্ব 62। কথা বাসের জানালার গ্লাসের দিকে মাথা ঠেকিয়ে বাইরে তাকায়। বৃষ্টির ফোঁটা গ্লাসে এসেও বাড়ি খাচ্ছে। এক মনোরম পরিবেশ। বাস জার্নিতে বৃষ্টির দেখা মিললে এক অন্যরকম ভালো লাগাময় অনুভূতি কাজ করে। সিটে বসে বাইরে বৃষ্টির ঝমঝমাঝম নৃত্য মনে দোলা জাগিয়ে দেয়। কথা ভাবলো, ইস, এখন দিনের বেলা হতো। নীরব কন্ডাক্টরকে ডেকে আলো নিভিয়ে দিতে বলে। তার কথায় বেশ কয়েকজন সাই দিলে সে বাতি নিভিয়ে দেয়। এতে কথার সুবিধে হয়। বাহিরের দৃশ্য কিছুটা হলেও দৃশ্যমান। কথার কবিতার কথা মনে পড়ে যায়। কবিতা আর সে বাসে কোথাও গেলে কবিতাই জানালার ধারে সেই বসতো। সারা রাস্তায় এটা ওটা বলে নিজে হাসতো, সাথে তাকেও। কবিতার কথার সাথে পরিবারের সকলের কথা মনে পড়ে। বাবা, দাদু, চাচু, মা সবাই এখন কি করছে? তার কথা মনে পড়ছে কি? আচ্ছা, তাকে কি কখনো ক্ষমা করবে না? ভাবতেই আখিদয় ভরে ওঠে। সেথা হতে বাড়িধারা বইতে শুরু করে কপাল বেয়ে। বাস ছেড়ে দেওয়ার পর কথা নেকাব খুলে রেখেছিল। অন্ধকার হওয়ার দরুন তার বাড়িধারা নীরব দেখতে পায় না। তবে মৃদু স্বরে নাক টানার শব্দে নীরব গম্ভীর কণ্ঠস্বরে খানিকটা আদর মিশিয়ে বলে, কাঁদছো তুমি? কথা তড়িৎ গাল মোছে। এতে নীরব নিশ্চিত হয়। কথা বলে, কই না তো। নীরব সিটে মাথা হেলিয়ে বলে, বাড়ির কথা মনে পড়ছে? কথার কপাল আবার ভিজে এলো। নীরব তার রুক্ষ হাতের বুড়ো আঙ্গুলের সহায়তায় কথার চোখের পানি মুছে বলে, মা বাবা কখনো ছেলে মেয়েদের থেকে দূরে থাকতে পারে? এখন অভিমান করে আছো, ধীরে ধীরে সেটাও বিলীন হয়ে যাবে। তখন দেখবে আদরে বুকে টেনে নেবে। নীরবের রুক্ষ হাতের ছোঁয়ায় কথা খানিকটা কেঁপে ওঠে। গা কেমন শিরশির করে উঠল। এমনিতেই আবহাওয়া বেশ ঠান্ডা, তার উপরেই অনাকাঙ্ক্ষিত ছোঁয়ার কম্পনে যেন শরীরের লোম খুব দাঁড়িয়ে যায়। নীরবের কথা কানে গেলেও কোনো প্রতিক্রিয়া করতে পারে না, তাই কিছু পলক নীরবতা। নীরব কথার দিকে খেয়াল করে, কাঁপছে খানিকটা, শীত করছে বোধহয়। তারও শীত শীত লাগছে, তবে সেটা সহ্য করার মতো। শুনেছে মেয়েদের শীত একটু বেশি। সে কথাকে জিজ্ঞেস করে, তোমার কি শীত করছে? কথা ইতস্তত করে বলে, তা একটু করছে। তোমার ব্যাগে শীতের কোনো পোশাক আছে বা কোনো চাদর?
কথা মাথা নাড়ায়, নেই তার কাছে। তাড়াহুড়োয় ব্যাগ গুছিয়েছে, সামনে যা পেয়েছে নিয়ে এসেছে। নওরিন কিছু দরকারি কাপড় চোপড় ব্রাশ সহ প্যাক করে দিয়েছিল। শীতের কিচ্ছু দেয়নি, আর না সে তুলেছে। নীরব দাঁড়িয়ে উপরে বাসের মালামাল রাখার জায়গা থেকে নিজের ব্যাগ বের করে সিটে বসে একটা ঘিয়ে রঙের কালো পাড়ের শাল বের করে। ভাগ্যিস এনেছিল। ব্যাগ পুনরায় উপরে রেখেই সিটে বসে চাদরের ভাঁজ খুলে নিজের গায়ে জড়িয়ে নিল। কথা ভ্যাবাচেকা খেয়ে যায়। সে ভেবেছিল তাকে দিব কথা, এই লোক তো নিজেরটা বুঝে নিল। কিন্তু এই লোক তো নিজেরটা বুঝে নিল। কথা জানালার বাইরে তাকায়। নীরব কথার কাঁধ জড়িয়ে চাদরে ঢেকে বুকের উপর নিয়ে আসে। কথা চমকপ্রদ হয়ে চোখ বড় বড় করে। কি হয়ে গেল তার সাথে? সে এখন নীরবের বুকের সাথে লেপ্টে। নীরবের শরীরের পুরুষালী তীব্র মিষ্টি গন্ধ নাসারন্ধ্র ভেদ করছে। শরীরটা কেমন ছিমছিম করছে। হঠাৎ করে গরম লাগছে কেমন যেন। হার্টবিট বেড়ে চলেছে তীব্র বেগে। বুকটা কেঁপে কেঁপে উঠছে, কেমন ধরপর ধরপর করছে। কথা নিজেকে একটু শান্ত করে, বুকে মাথা পেতে চোখ মুদে নেয়। নীরবের হৃদস্পন্দনও বৃদ্ধি পাচ্ছে ক্রমাগতভাবে। মা বোন ব্যতীত প্রথম কোনো নারী এ জায়গায় মাথা রেখেছে। শক্তপোক্ত পুরুষালী শরীরও একটু কেঁপে উঠল কি? কথা নরম শরীর যেন তার তনুমন জুড়ে উষ্ণতা ছড়িয়ে দিল। লম্বা শ্বাস টেনে কথাকে নিজের সাথে আরেকটু চেপে নিল। কথার দম বন্ধ হওয়ার উপক্রম। এই নিরামিষ লোক হঠাৎ আমিষ হয়ে উঠল কিভাবে? সে তার ভালোবাসার মানুষটির বুকে মাথা রেখে আছে ভাবতেই লজ্জা ঘিরে ধরে তাকে। কপাল ছোড়া গরম হয়ে যায়। এভাবেই চুপটি করে রয় নববিবাহিত কপত কপতি। বেশ সময় পরে নীরব নিচে নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, এখন শীত করছে? কথার বলতে ইচ্ছে করলো এভাবে নিজের উষ্ণতা দিয়ে মরিয়ে নিলে হিমালয় পর্বতেও শীত করবে না। হুম। তারপর নীরবতা। নীরব কি বলবে ভেবে পাচ্ছে না, তাই চোখ বুজে নেয়। তখনই মিনমিন স্বরে কথা অভিযোগ হানে, গতকাল রাস্তায় একটু হাত ধরেছিলাম বলে ধমকে বলেছিলেন চিপকাচ্ছি কেন, অথচ এখন নিজেই চিপকাচ্ছেন। নীরব হেসে সিটে ভালো করে গা এলিয়ে কথাকে বুকের আরেকটু উপরে এনে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, তখন বউ ছিলে না। ভালোবাসার মানুষটির প্রথম ভালোবাসার পরশ এত ভালোবাসা মাখা হয়, এত মিষ্টি অনুভূতি। কথা আবেশে চোখ বুজে নীরবের বুকে আরো খানিকটা হেঁটে যায়। নীরব মুচকি হেসে বাইরে তাকায়। বৃষ্টি ধরণীকে ভিজিয়ে দিচ্ছে। বাসের সকল যাত্রী নিজ নিজ কাজে ব্যস্ত। কেউ কেউ ফোন টিপছে তো কেউ ঘুমিয়ে। সোফায় বসে টিভি দেখছে শতক সহস্র ও সফিউর রহমান। সুলতানা মৈত্রী টেবিলে খাবার সাজিয়ে রাখছেন। শতক মৈত্রীর থেকে মুখ লুকিয়ে রেখেছে। এই মেয়েটা তার মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। কি করে মুখোমুখি হবে? লজ্জায় তার নাক কান গলাও কাটা যাচ্ছে। সে মুখ গোমড়া করে টিভিতে নজর দেয়। সহস্র পা করে দেখছে, সহস্র হাঁ করে দেখছে। টিভিতে তার প্রিয় অ্যাডভেঞ্চার অ্যান্ড গেম মুভি চলছে। তার প্রিয় মুভি। সে মার্ভেলের বিগেস্ট ফ্যান বলা যায়। তার ফেভারিট সুপার হিরো হলো আয়রন ম্যান আর থর। তার আর কোথাও মনোযোগ নেই। এই ছবি অনেকবার দেখেছে, তবুও অনুভূতি প্রথমবারের মতো। সফিউর রহমান পাশে বসে কিছু বলছে, অথচ শতক সহস্র তার কথা কানে তোলা তো দূরের কথা, তাকাচ্ছেই না। সফিউর বিরক্ত হয়ে কিছু বলবে, তখনই বেল বেজে উঠল। সে শতক সহস্রকে বলল দরজা খুলতে, তাড়া করল না, তারা নড়ল না। রাগে গজগজ করতে করতে সেই উঠল। আজকালকার ছেলেরা বাবা মায়ের কথা শুনেই না, তাদের কথায় গুরুত্বই মনে করে না। নিজেদের মতো চলবে আর বদমাইশি করে বেড়াবে। এক একটা পাতি বদমাইশ ভাই। মতিউর রহমান দরজার সামনে দাঁড়িয়ে, কোলে ছোট আরজু। মতিউর রহমান শফিকে পেরিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে বলে, তোর থেকে ভালোই আছে আমার আব্বারা, তুই তো সবাইকে জ্বালাইয়া মারতি, এখন সাধু সাজলে তো সব সত্যটা মিথ্যা হয় না। শফিউর রহমানের মুখ ফাটা বেলুনের মতো চুপসে যায়। ভাই এভাবে বলতে পারলে? সত্য তিতা হইলেও উপকারী। আরও বাবার কোলে থেকে নেমে দৌড়ে শতকের কোলে বসে। শতক তার চুল এলোমেলো করে বলে, আরু শোনা যে বড়ব্বা কখন এসেছে?
সহস্র এবার টিভি থেকে চোখ নামিয়ে মতিউর রহমানের দিকে চেয়ে হেসে উঠে দাঁড়িয়ে তাকে জড়িয়ে বলল, বড়ব্বা, আমি যেদিন আসি সেদিনই তোমার মালের জন্য যেতে হয়। হ্যাঁ, কতবার গেলাম ও বাড়ি, অথচ তোমার আসার খবরই নাই। মতিউর রহমান হেসে সহস্রের পিঠ চাপড়ে বলে, ছোট আব্বা, আমি জানতাম নাকি আপনি আসবেন? হ্যাঁ, আসলে যাইতাম না। ভালো আছেন? এতক্ষণ ছিলাম না, এখন আসছি। আর তোমার ভাইকে একটু চুপ করতে বলবে? সে কখন থেকে কানের কাছে এসে ঘ্যান 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 করতে আছে। সফিউর চোখ বড় করে সহস্রকে বলে, এই মিথ্যুক, ভাইয়ের কাছে মিথ্যা নালিশ দিবি না। সহস্র বাবার দিকে চোখ ছোট ছোট করে চায়। শতক বলে, বড়ব্বা ছাড়ো তো, এখানে বসো। মতিউর রহমান বসে শতকের দিকে চেয়ে বলে। আম্মা কোথায়? সহস্র মুখ ফুলিয়ে বলে, ও হ, মেয়ের জন্য এসেছো? আমি ভাবলাম আমার সাথে দেখা করতে এসেছো। ছোট আব্বা, আপনার সাথে দেখা করতে আসছি। সুলতান আর আম্মাকে দেখছি না, তাই জিজ্ঞেস করলাম। শফিউর বলল, ভাই ওর কথা ছাড়ো তো, তুমি জানো বড় কাণ্ড ঘটে গেছে। ওদের দুই ভাইকে বললাম, কানেই তুলল না। কি কাণ্ড? শফিউর রহমান সোফায় বসে হেসে বলে। আমার কবুতর জোড়াকে কে যেন খাঁচা খুলে ভাগিয়ে দিয়েছে। মতিউর রহমান কটমট করে চাইল। যে করেছে বেশ করেছে। সহস্র মিটমিট করে হাসলো খানিক। সফিউর মুখ গোমরা করে বসে রইল। ঘড়িতে রাত্রি 9:30। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চন্দ্র তারকারাজির দেখা নেই। অন্ধকার বিরাজমান চারপাশে, বৃষ্টি নেই, তবে আবহাওয়া বেশ ঠান্ডা, যেন শীতের নতুন করে আবির্ভাব ঘটেছে। এমন ঠান্ডা পরিবেশে কম্বল মুড়ি দিয়ে শান্তির ঘুম দেওয়াই যায়। হাবিবুর রহমানের বাড়িতে সবাই ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছে। মৈত্রী নিজ হাতে পরিবেশন করছে। মতিউর রহমানও আছে, সে নিজে খাচ্ছে, সাথে আরও কেউ খাওয়াচ্ছে। সহস্র এটা ওটা বলে পরিবেশ মাতিয়ে রেখেছে। শতক চুপচাপ খাচ্ছে, মৈত্রীর দিকে ভুলেও তাকাচ্ছে না। মৈত্রী এটা সেটা দিচ্ছে আর বলছে, আরও দিব? ভেন্ডি ভাজি দিই? শতক না তাকিয়েই মাথা নাড়ে শুধু। মৈত্রীর কপালে ভাঁজ পড়ে, এই মাস্টার আবার কোন কাণ্ডে রেগে গেল? আশ্চর্য, এ লোক কথায় কথায় রাগ করে কেন? মতিউর রহমানও খেয়াল করলেন শতক চুপচাপ, যদিও শতক এমনিতেই শান্ত স্বভাবের। সে আরুর মুখে ভাত দিয়ে বললেন, মেজো আব্বা চুপচাপ যে, কি হয়েছে? শতক হালকা হেসে বলল, কিছু না, ওই একটু মাথা ভার ভার লাগছিল তাই। সুলতানা শতকের পাশে বসে খাচ্ছিল। শতকের উত্তর শুনে বা হাতেই কপালে গলায় হাত রেখে তাপমাত্রা পরীক্ষা করে বলেন, শরীর গরম অল্প, জ্বর আসবে বোধহয়। কি দরকার ছিল পুকুরে গোসল করার? সেটা গতকাল দিয়েছিলাম, আর সবাই দিয়েছিল, আমি বাকি থাকবো কেন? মুচকি হেসে জবাব দিল, গতকাল বিকেলে আয়াত, মাহিদ, সহস্র, আর্য শতকদের বাড়ির বাগানের পাশে পুকুরটাতে গোসল করতে নেমেছিল। সাথে গ্রামের আরো কিছু ছেলে মেয়ে ছিল। সবাই আনন্দ করে সাঁতরে এপার ওপার যাচ্ছিল। কে পানিতে কত সময় ডুবে থাকতে পারে, এসব দেখে শতকও নেমে পড়েছিল তাদের সাথে। বেশ সময় ধরে পুকুরে সাঁতার কাটতে থাকে। সবাই মিলে মিশে অনেক মজা করতে থাকে। মৈত্রী এসে আরুকে ডাকলে মাহিদ ডাঙায় উঠে আরুকে দিয়ে আবার পানিতে ঝাঁপিয়ে পড়ে। মৈত্রী চিল্লিয়ে বলে, ভাইয়েরা আমার, সবাই ওঠো জলদি, ঠান্ডা লাগা যাইব। সহস্র ডুব দিয়ে এক গাদা কাদা তুলে মৈত্রীর দিকে ছুঁড়ে মারে। মৈত্রীর পরনের শাড়ি দিয়ে কাদা মেখে চাতা, আরুরও লাগে ছিটকে। শতক ধমক দেয় সহস্রকে। মৈত্রী চিল্লিয়ে বলে, হাজারের বাচ্চা, একবার ওঠ, তোর পিঠের ছাল তুলে নিব। সহস্র আরও একবার ডুব দিয়ে কাদা তোলে। শতক চোখ রাঙিয়ে কাদা ফেলে দেয় ওর হাত থেকে। সহস্র দাঁত কেলিয়ে বলে, ভাবিজান, তোমার কোনো দোষ নাই, আপনি ভুল করছেন তাই শাস্তি দিছি। একটু আগে বললেন না ভাইরা আমার, এখানে সবাই তো তোর ভাই, তাই না? জামাইও আছে, কথাবার্তা ভাইবা বলিস। মৈত্রী রেগে কিছু বলবে এর আগে শতক বলে, মিঠু, যা এখান থেকে এক্ষুনি। তোমার ভাইকে কিছু বলবে না? কাদো মাখাইয়া কি কইরা দিল? তুমি সবসময় ভাইয়ের পক্ষে। শতক শান্ত হয়ে চেয়ে থাকে।
পুকুরে একা নয় তারা, আরো বেশ ছেলে মেয়ে আছে। সবাই তামাশা দেখতে ব্যস্ত, অথচ এই মেয়ের হুঁশ কম। উঠতে নিলেই মাহিদ জোরে বলে, মিঠু মিঠু তুই যা এখনই, আমি আসছি তো। এই হাজারটাকে আজ 1000টা চুবানি খাওয়াবো। মৈত্রী চলে যায়। শতক আর ওঠে না। ভাইরা মিলে পুকুরে সাঁতার কাটতে থাকে। ভাই, ভেন্ডি ভাজা নাও, সেই হয়েছে। সহস্রের কথায় শতক ভাবনা থেকে বেরিয়ে আসে। নেব না, আর খেতে পারছি না, উঠছি। সুলতানা বলল, আচ্ছা। বলেই বেসিনে হাত ধুয়ে রুমে চলে যায়। সফিউর মৈত্রীকে বলে, জ্বর বাড়তে পারে, বাড়লে জলপট্টি দিস। মৈত্রী মাথা নাড়ে। একে একে সবার খাওয়া শেষ হয়। মতিউর রহমান ও আরু চলে যায়। বাকিরাও রুমে যায়। মৈত্রীর সব বাসনপত্র গুছিয়ে টেবিলে এসে একটা প্লেটের ঢাকনা সরায়। প্লেটে মাখানো ভাত শতক অর্ধেকের বেশি রেখে উঠে গিয়েছিল। খাবার নষ্ট করার মানে হয়? বাবা সচরাচর খাবার এটো করে না, মাঝে মাঝে করলে মাকে সেটা খেতে দেখছে। তাছাড়া শুনেছি এটো খেলে ভালোবাসা বাড়ে। মৈত্রী টেবিলে বসে খেয়ে নিল খাবার। সব গুছিয়ে গাছিয়ে ঘরে ঢুকে দেখে শতক কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছো? আশ্চর্য, কেউ ঘুমিয়ে বলে কিভাবে জবাব দেবে? শতক মুখের উপর থেকে কাঁথা সরিয়ে বলে। মৈত্রী হেসে বলে, তা ঠিক, জ্বর বেড়েছে। কপালে হাত রেখেছে তাপমাত্রা অনুমান করতে। গা গরম বেশ। তোমার কি শীত করছে? কম্বল বের করবো? শতক মৈত্রীর দিকে না তাকিয়েই বলে, শীত করছে বেশ, তবে কম্বল বের করতে হবে না। কেন? তুই আছিস কি করতে? মৈত্রী জিভে কামড় দিয়ে হেসে উঠল। শতক তার দিকে তাকায় না। মৈত্রীর চোখ ছোট ছোট করে বলে, কই? না, বেশ সময় ধরে লক্ষ্য করছি, এখনো তাকাচ্ছ না, আবার কি হলো? শতক তাকাই এবার। তাকিয়েই চোখ সরিয়ে অন্য দিকে ফেরে। অধর কোণে লজ্জালু হাসি। মৈত্রী আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে কোথাও কিছু গন্ডগোল আছে কিনা। কই, সবই তো ঠিক আছে। এবার মৈত্রী বিছানায় উঠে শতকের উপরে ঝুঁকে গালজোড়া শক্ত করে ধরে মুখোমুখি হয়। শতক চোখ পিটপিট করে হেসে দেয়। মৈত্রী ভ্রু কুঁচকে বলে, এই নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছ নাকি? শতক কাঁথা সরিয়ে মৈত্রীকে জড়িয়ে কাঁথার ভিতরে ঢোকে। না তো, শীত করছে অনেক, একটু ভালো করে জড়িয়ে এনে তো। মৈত্রী নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, আগে মাথায় জলপট্টি দিব, তারপর মেজব্বা দিতে বলেছে। দিতে হবে না, ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাবে। মৈত্রী শোনে না, ছটফট করতে থাকে। শতক ছেড়ে দেয়। মৈত্রী জয়ী হয়ে ওয়াশরুমে গিয়ে মগে পানি এনে একটা রুমাল ভিজিয়ে শতকের কপালে রাখে। শতক ঢিল দিয়ে ফেলে দেয় দূরে। চোখ মুখ শান্ত অথচ শক্ত বলেই রুমালটা এনে পুনরায় ভিজিয়ে কপালে রাখতে নিলে শতক ঝটকা মেরে সরিয়ে দেয়। জ্বরে গা পুড়ে যাচ্ছে না আমার, যে জলপট্টি দিতে হবে অতটাও জ্বর আসেনি। বলে ঘুরে শুয়ে পড়ে কাঁথা জড়িয়ে। হালকা জ্বরে কাঁপুনি দিয়ে উঠছে শতক। মৈত্রী কিছু সময় চুপ করে বসে থাকে। তারপর মগ রুমাল টেবিলে রেখে লাইট নিভিয়ে কাঁথা টেনে ভিতরে ঢুকে শতককে পিঠে মাথা রেখে দুহাতে জড়িয়ে বলে, আগে বললেই তো হতো, রাগ দেখানোর কি আছে, আসো। শতক ফেরে না। আচ্ছা সরি, এবারও হয়েছে, এদিকে ফেরো। তোমার না শীত করছে? করছে না। সরি বললাম তো। বলতে হবে না। তাহলে আসো। আসবো না। লাস্ট বার বলছি, আসো। না। মৈত্রী ছেড়ে দিয়ে সরে আসবে। শতক পাশ ফিরে মৈত্রীকে জড়িয়ে ধরে। মৈত্রী হেসে দুহাতে জড়িয়ে নেয়। শতক উষ্ণতার খোঁজে মৈত্রীর সাথে আর একটু সেটে যায়। শাড়ির আঁচলটা আস্তে সরিয়ে নেয়। গলা বুকে মুখ ঘষতে থাকে। পরপর ছোট ছোট চুমু দিতে থাকে। উষ্ণ শক্ত খসখসে হস্ত দ্বারা কোমর পিঠ পেটে ছোঁয়া দিতে থাকে। মৈত্রী কেঁপে উঠছে বারংবার। বক্ষস্থল ধকধক করছে। চিরচেনা স্পর্শ, অথচ এখনো তনু মন জুড়ে শিহরণ বইয়ে বেড়ায়। মৈত্রী শতকের চুল মুঠো করে ধরে। চুম্বন ধীরে ধীরে ছোট ছোট কামড়ে রূপান্তরিত হয়। হাতের আলতো ছোঁয়া বেপরোয়া হয়ে উঠেছে। ধারালো দন্তের দংশন ও অল্প নখের আছড়ে চিনচিন ব্যথা অনুভব করে মৈত্রী। সরাতে চাইলেও পারে না। দাঁতে দাঁত পিষে বলে, লাগছে তো।
ততকের কানে গেল না বোধ হয়। একটা হাত মৈত্রীর ব্লাউজের বোতামে গেলে মৈত্রী ছট করে তার হাত ধরে নেয়। শতক মাথা তোলে। মৈত্রী নিঃশ্বাস ক্রমবর্ধমান, সাথে বক্ষস্থলের ওঠানামা। ওষ্ঠ যুগল কাঁপছে, সেদিকে নজর গেলেই শতক আর অপেক্ষা করে না, ভেসে যায় ভালোবাসার সমুদ্রের গহীনে। নিস্তব্ধতা বিরাজ করছে বাসের ভিতর। সবাই ঘুমিয়ে আছে বোধহয়। শুধু বাস চলাচলের আওয়াজ আর রাস্তার গাড়ি ঘোড়া ছুটছে, সেগুলোর সা সা আওয়াজ। কথা ঘুমিয়ে পড়েছে নীরবের বুকে মাথা রেখে। নীরবের চোখে ঘুম নেই। সে চিন্তিত ভঙ্গিতে তার নববধূকে পাহারা দিচ্ছে। তার চিন্তার কারণ, কথা তার ও তার পরিবারের সাথে মানিয়ে নিতে পারবে তো? পারবে না কেন? অবশ্যই পারবে। তার জন্যে নিজের পরিবারের সাথে লড়াই করতে দ্বিধাবোধ করেনি। আর এটুকু পারবে না? পারবে ইনশাল্লাহ। আর সে সব পরিস্থিতিতে তার পাশে থাকবে, তার ঢাল হয়ে, তার ভালোবাসার একান্ত মানুষটি হয়ে। কথার মাথায় চুমু দিয়ে সেখানে থুতনি রেখে বাইরে দৃষ্টি রাখে। বৃষ্টি থেমে গেছে একটু আগেই। ঘন্টা পেরোয়, দিন পেরোয় মাসের পর মাস। সময় ফুরিয়ে যায় চোখের পলকে। 7টা বসন্ত পেরিয়ে গেছে দেখতে দেখতে। মানুষের পরিবারের সাথে সম্পর্কেরও পরিবর্তন সাধিত হয়েছে। ছোট পরিবার ধীরগতিতে বড় হয়েছে। জুম্মার দিন আজ, সাথে সাপ্তাহিক ছুটির দিন। সবাই বাড়িতেই, মতিউর রহমান বাদে। সে দোকানে। মতিউর রহমানের বয়স বেড়েছে, কিন্তু মনোবল বা শক্তি কমেনি। মাহিদ তাকে দোকানে বসতে মানা করে, বলে কর্মচারী রাখবে কয়েকজন, সে শুধু মাঝে মধ্যে এসে তদারকি করবে। কিন্তু মতিউর রহমান মানেনি। তার কথা সে অতটাও বুড়িয়ে যায়নি যে কাজ করতে পারবে না। আল্লাহর রহমতে যতদিন সুস্থ থাকবে কাজ করবে, কেননা অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কারো কোনো কথা শুনবে না, নিজের জেদে অটল। কেউ মানাতে পারেনি তাকে। এখন বিকেল। মাহিদ বারান্দায় বসে স্টুডেন্টদের পরীক্ষার খাতা দেখছিল। ঝর্ণা উঠোন ঝাড়ু দিচ্ছে। সে এখন সংসারের সব কাজেই পারদর্শী। সব কাজ একা হাতে সামলাবে, খাদিজা বেগমও সাথে করে। তবে ঝর্ণা তাকে মানা করে। ঝর্ণা মাস্টার্স শেষ করেছে অনেক আগেই। মাহিদ বলেছিল চাকরির কথা। ঝর্ণাও চেষ্টা করেছে, এখনো করে যাচ্ছে, তবে আশানুরূপ ফল পাচ্ছে না। তবুও হরদম চেষ্টা চলেছে। খাদিজা বেগমের এই নিয়ে কোনো বিরোধিতা নেই, না মতিউর রহমানের। শিক্ষিত মেয়ে ঘরে বসে থাকবে কেন? ঝর্ণা ঝাড়ু দিচ্ছে। সবটুকু হয়েই গেছে, একটু বাদ আছে, সেই জায়গায় দিতে পারছে না। মেহেদি, ওঠো ওখান থেকে, ঝাড়ু দিব। অন্য জায়গায় বসে খেলো, যাও। মা, তুমি অন্য জায়গায় দাও, আমি এখানেই খেলবো। বসে খেলায় মেতে ওঠে। খেলনা, গাড়ি ঘোড়া, পিস্তল সহ খেলতে থাকে। ঝর্ণা তাকে টেনে এই পাশে আনে। মেহেদি চিল্লাচিল্লি করে, আমি এখানে খেলবো না। আব্বা, মা কথা শুনে না কেন? মাহিদ মাথা তুলে ছোট ছোট করে চায়। মেহেদির শার্ট প্যান্টে মাটি লেগে হাত পায়েও লেগেছে। তোমাদের জ্বালায় শান্তিতে খাতাও দেখতে পারবো না। আর আব্বু, তুমি মাটিতে বসে খেলছো কেন? কি অবস্থা হয়েছে দেখেছো? মেহেদি ফোকলা দাঁতে হাসে। 6 বছর চলছে তার। বাবার সাথে তার স্কুলে যায়, 1ম শ্রেণীতে পড়ে সে। সামনের দাঁত দুটো পড়েছে কিছুদিন হলো। ফোকলা দাঁতের হাসি মিষ্টি লাগছে না, বরং জোকার লাগছে। মাহিদের হাসি পায়ে হেসে উঠে বলে, বাপ, তুই দাঁত বের করে হাসবি না, কেমন বিচ্ছিরি বলেই লাগছে হেসে দেখতে। দেয়। মেহেদি দাঁত মুখে পোড়া। হাত দিয়ে হাসি কাঁদো থামাইতে পারি কাঁদো না। হয়ে যায়। ঝর্ণাও হেসে দেয়। খাদিজা বেগম এসে মেহেদিকে কোলে ধরে ধুলোবালি ঝেড়ে জড়িয়ে বলে, খুশবু, হাসবি না, মানিককে কত সুন্দর লাগতেছে। ছোটবেলায় তোরও সামনের দাঁত পড়েছিল, আয়াত তো তোর সামনেই আসতো না ভয়। এত ভয়ঙ্কর লাগতো তোকে, এখনো সেই ছবি আছে। এবার ছোট মেহেদি দাদিকে ধরে হি হি করছে, হেসে দিল। ঝর্ণাও হেসে দিল ফিক করে। আম্মা, একটু দেখেন। বাবু, আমিও দেখবো এখনই। মাহিদ উঠে এসে বলে, মা, দেখাবে না বলে দিলাম। ভাই, কি দেখাইবো না?
সবাই গেটের দিকে তাকায়। ছোট আরজু এখন আর ছোট নেই, 12 বছর চলছে তার। তবে তার কিউটনেস এখনো কমেনি, বরং বেড়েছে। কাঁচ সমান চুল, দুপাশে ছুটি করা, মাথায় পুতুল ক্লিপ, মিষ্টি রঙের ফ্রক পরেছে, একদম পুতুলের মতো লাগছে। তার চেহারায় পুতুলের মতো। তার কাঁধে স্কুল ব্যাগ ঝুলছে। 6-এ ভর্তি হয়েছে। পরশু তার ইংলিশ এক্সাম, তাই প্রাইভেট পড়তে গিয়েছিল। প্রাইভেট শতকের কাছেই পড়ে। বাড়িতে বসালে কথা শোনে না, তাই ব্যাচে সবার সাথে পড়ায়। সেখানে ভদ্র মেয়ে। তার পিছনে শতক দাঁড়িয়েছিল। সামনে এসে আরুর ঝুঁটি টেনে সামনে যায়। খাদিজা বেগমকে নালিশ জানায়, বড়ম্মা, তোমার ছোট্ট মেয়ে ইংরেজিতে একেবারে ডাব্বা। তোমার বড় মেয়ের মতোই। এত পড়াই তবুও ফলাফল 0, কিচ্ছু পারে না। আজ টেস্ট নিলাম একটা, সবাই ভালো পেয়েছে, আর তোমার মেয়ে 3 পেয়েছে মাত্র। খাদিজা এসে মেয়ের পিঠে লাগায় একটা। মেহেদি খিলখিলিয়ে হেসে ওঠে। আরু কাঁদো কাঁদো হয়ে শতককে বলে, 100 পাই, এটা ঠিক করলে না। তোমায় না 10 টাকা দিলাম, যেন কিছু না বলো। এখন দাও আমার টাকা। শতক হেসে বলে, আর আমি যে তোকে চকবার খাওয়ালাম। আরও ভাইয়ের কাছে যায় নালিশ জানাতে। সে বড় হলেও এখনো ভাই পাগলি। শতক আরুর দিকে চেয়ে আরও একটা ভেঞ্চি কাটলো। শতক হেসে দিল। শার্ট ধরে কেউ টানছে, সে নিচে তাকায়। মেহেদি শার্টের কোনা ছাকিয়ে ফোকলা দাঁতে হেসে পড়ল, শ্বশুরমশাই, আমার চকবার কই? শতক ভ্রু কুঁচকে নেয়। ছোট্ট হাত থেকে শার্টের কোনা ছাড়িয়ে নিয়ে গম্ভীর মুখে বলে, আমি তোর শ্বশুর মশাই নই। না, তুমি শ্বশুরমশাই। এখন চকবার দাও বলছি। মেহেদি কোমরে দুহাত রেখে চোখ বড় বড় করে বলে। শতক তার ছাকরা চুল এলোমেলো করে বলে, আনিনি, আমি দুষ্ট ছেলেদের কিছু দেই না, যা ফুট। মেহেদি তার হাত ধরে কামড় দিয়ে বলে, শ্বশুরমশাই দুষ্ট, আমি না। শতক ব্যথা পায়, হাত ছাড়িয়ে নেয়। মাহিদ ও মেহেদি হেসে কুটি কুটি। ঝর্ণা ধমক দিল, কিন্তু মেহেদি থোড়াই কানে নিল। খাদিজা বেগম হাত ধরে টেনে নেয়। শতক মাহিদকে বলে, তোর ছেলে তোর মতোই বদমাইশ। ছোটবেলায় তুই মারতি, এখন বড়কালে তোর ছেলে। মাহিদ উঠে এসে শতকের সামনে কোমরে হাত রেখে বলে, হবু মেয়ে জামাইয়ের এইটুকু মার সহ্য করতে পারবি না? শতক শান্ত গম্ভীর হয়ে বলে, খুশবু, তোকে বলেছি না এসব না বলতে। আর তুই বাচ্চাটাকেও শিখিয়ে দিস, সব সময় শ্বশুর শ্বশুর করে। তুই আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করেছিস, আমার ছেলে তোর মেয়েকে বিয়ে করে শোধবোধ করবে, আর আমার ছেলে বড় হলে তোর মেয়েকেই বিয়ে করবে, নাইলে চিরকুমার রইবে। শতকরা কিছু না বলে হনহন করে চলে যায়। ঝর্ণা মাহিদকে বলে, বাবা ছেলে সবসময় ওনার পিছে লাগেন কেন বলুন তো? খুশবু, তোকে বারণ করছি না শতকের সাথে এই ব্যাপারে মজা না করতে? ছেলেটা মন খারাপ করে। আমি তো মজা করছি না, ওর মেয়েকেই ছেলের বউ করে আনবো ইনশাআল্লাহ, দেখে নিও। বলে বারান্দায় গিয়ে খাতা দেখতে থাকে। খাদিজা বেগম ছেলের কথাই চিন্তায় পড়ে। মাহিদদের বাড়ি থেকে শতক সরাসরি নিজের বাড়িতে আসে। মেইন দরজা হালকা ভেজানো থাকায় দরজা নিজেই খুলে ভিতরে ঢোকে। নজরে আসে ড্রয়িং রুমের সোফায় বসা সহস্রের দিকে। আগের মতো পাটকাঠি নেই সহস্র, সুঠাম দেহের অধিকারী সুপুরুষ। ভিড়ের মাঝে আগে নজর কাড়ে। দেখতেও মাশাআল্লাহ। সহস্র বিসিএস ক্যাডারে টিকে মৈত্রীদের কলেজে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে জয়েন করেছে কয়েক মাস হলো। এখন এখানেই থাকে। অনেকটা পরিবর্তন হয়েছে, তবে দুষ্টুমি তার রগে রগে। সেটা পরিবর্তন হওয়ার নয় হয়তো, এখনো সবার পিছনে লেগে থাকবে। আর বিয়ে পাগল ছেলেটা সিঙ্গেলই রয়ে গেল, সর্বদা বউ বউ করবে। অথচ বিয়ের কথা বললেই এখনই নয়, আর একটু সময় দাও। সহস্র তার ভাইকে দেখে হেসে বলে, ভাই, এখন আসার সময় হলো তোমার। জানো কি হয়েছে? আশ্চর্য, না বললে জানবো কি করে? সহস্র চিরচেনা সেই 32 পাটি দাঁত বের করে হেসে বলে, তাই তো। আচ্ছা বলছি, শোন, আমার ডিপার্টমেন্টেরই হবে হয়তো মেয়েটি, বুঝছস? ইয়া বড় লাভ মেসেজেস পাঠিয়েছে। আহা, কি তার আবেগমাখা বাক্য। শতক সোফায় বসে বলে, ভালো তো, প্রেম করে ফেল, তারপর বিয়ে। আর কতকাল সিঙ্গেল থাকবে? ভাই বলেছি তো, সময় হোক করব। শতক ভ্রু কুচকে বলে, পছন্দের কেউ আছে নাকি? সহস্র লজ্জালু হেসে বলে,
যা ভাই, কি যে বলো না। শতক তার গাল টেনে বলে, ওরে লজ্জাবতী লতিকা রে, ঢং বাদ দে, থাকলে বল, ব্যবস্থা করব। থাকলে বলতামই তো, সিঙ্গেল থাকতাম না? হ্যাঁ, ফটাফট বিয়ে করে বগলে বউ নিয়ে ঘুরতাম, লাইক আ রোমান্টিক কাপল। শতক ভাইয়ের দিকে চেয়ে থাকে কিছু পলক, তার হঠাৎ করেই বলে, আচ্ছা, চাকরির ক্ষেত্রে এত ভালো অপশন ছিল তোর কাছে, ভালো স্যালারি, বেনিফিট, তা রেখে এই কলেজে জয়েন করলি কেন? সহস্র মুচকি হেসে বলে, বারে, আমার মা মাস্টার, বাবা মাস্টার, ভাইও মাস্টার, আমি কেন বাদ যাব? আর তুমি এ কথা বলছো, নিজেই কত ভালো চাকরি ছেড়ে স্কুলে মাস্টারি করাও। শিক্ষকতা একটা সম্মানীয় প্রফেশন। হ্যাঁ, এর চেয়ে বড় মর্যাদার আর কিছু আছে? একজন ব্যক্তি যতই খারাপ হোক, শিক্ষককে কখনো অসম্মানিত করে না। যদিও যুগ এখন পাল্টিয়েছে, তবুও আই লাইক দ্য প্রফেশন। রাস্তাঘাটে কোনো স্টুডেন্ট যখন সালাম দেয় না, এত ভালো লাগে, বুকটা মানে প্রশান্তিতে ভরে যায়। শতক হেসে তার মাথার চুল এলোমেলো করে বলে, মা, আব্বা কোথায়? শতক হামি তুলে বলে, বুড়ো হয়ে যাচ্ছে তো, তাই ঘুমোচ্ছেন। বলেই চোখ টিপ দিল শতক। শতক চোখ রাঙিয়ে রুমের দিকে পা বাড়ায়। মিঠু ঘরে হবে হয়তো। একটু গেলেই সহস্র বলে, ভাই। শতক পিছনে ঘুরে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। সহস্র হেসে বলে, তোমার বউর নামে ইয়া বড় নালিশ আছে, এখন না, পরে বলবো, যাও ভাইয়ের কাছে। শতকের কপালে ভাঁজ পড়ে, আবার কেড়িয়ে বাঁধল এ দুটোর মাঝে। শতক ভাবনা ঠেলে রুমের সামনে দরজা নক করে ঘরে ঢুকলো। মৈত্রী পা ভাঁজ করে বিছানায় বসে আছে। শতককে আসতে দেখে মিষ্টি হাসি দিল প্রতি উত্তরে। হালকা হেসে মৈত্রীর পাশে বিছানায় বসে শতক। মৈত্রীর কোলের দিকে ঝুঁকে ছোট্ট প্রাণটার গালে চুমু খায়। প্রাণটি মায়ের বুক থেকে মুখ বের করে তার দিকে তাকিয়ে দন্তহীন গালে মুচকি হাসে। মৈত্রী বলে, কি করলে? কত কাঠ খড় পুড়িয়ে শান্ত করে ঘুম পাড়াচ্ছিলাম। শতক কিছু বলে না, প্রাণটার হাসির দিকে চেয়ে থাকে। কত মিষ্টি হাসি, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। টকটকে ওষ্ঠা ধরে মৃদু হাসির রেশ, গোল গোল চোখের বড় বড় পাপড়ি এখনো ভিজে। আবার মায়ের বুকের সাথে লেপ্টে ছোট ছোট হাত পা নাড়িয়ে মায়ের ওড়না টানছে, আর তার দিকে তাকিয়ে চুকচুক করে মাতৃদুগ্ধ পান করছে। শতক হেসে আবার তার গালে চুমু দিয়ে বিছানা থেকে উঠে শার্টের বোতাম খুলতে খুলতে বলে, আবার কি দিছে? মৈত্রীর হাসি মাখা মুখটা মলিন হয়ে যায়। প্রাণটিকে বুকের সাথে আরেকটু জড়িয়ে বলে। শতক সব শুনে মনোযোগ দিয়ে সাথে শার্টের গেঞ্জি খুলে লুঙ্গিটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মৈত্রীর কোলে থাকা ছোট মেয়েটি সেদিকে চেয়ে ঠোঁট উল্টে কেঁদে দেয়। মৈত্রী মেয়েকে তুলে বুকের উপর তুলে আদর করতে করতে বলে, বাচ্চাটা শান্ত হয়। মৈত্রী গালে মুখে চুমু দিয়ে ভরিয়ে দিল, বুকের সাথে আরেকটু লেপ্টে নিল। মেয়েটা কাঁদলে তারও কান্না পায়। অনেক আদরের, অনেক সাধনার বাচ্চা তার। কত হাহাকার, কত আহাজারি, কত শত মোনাজাতের পরে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তাদের কোলজুড়ে মেয়েটি আসে। প্রথম বাচ্চাটির অ্যাক্সিডেন্ট হওয়ার পরপরই বাচ্চা নেওয়ার চেষ্টা করেছে, তবে সফল কাম হয়নি। বাহির ঝর্ণার কোল ছুঁড়ে মেহেদি আসে। মেহেদি যখন প্রথমবার ছোট বাচ্চাটিকে কোলে নেয়, তার মাতৃ হৃদয় হু হু করে। যদি সব ঠিক থাকতো তাহলে তার কোলও ভরা থাকতো। তার কেয়ারলেসের জন্যে তার বাচ্চাটা নিজেকে অপরাধী মনে হতো। প্রতি রজনীতে শতককে ছড়িয়ে হাউমাউ করে কেঁদে বাচ্চাদের মতো বাচ্চার আবদার করত। শতক তাকে বুকে টেনে শান্ত করে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিত। মৈত্রী কখনো শুনতো, আবার কখনো পাগলামি করত। প্রতি মোনাজাত পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আনহুর কাছে কেঁদে বুক ভাসিয়ে দিত বাচ্চার আবদারে। তার চেহারার লাবণ্য কমে যাচ্ছিল। রাত ভোর না ঘুমিয়ে কাদার ফলে চোখের নিচে ডার্ক সার্কেল, খাওয়া দাওয়ার অনীহায় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। পড়াশোনা কোনো রকম চলছিল। হাহাকার ভরা জীবনে কিছুটা ব্যস্ত থাকাই অজুহাতে পড়াশোনা করতে থাকে। শতক মৈত্রীকে অনেক বুঝিয়ে বলতো, আল্লাহ নিরাশ করবেন না তাদেরকে। একটু ধৈর্য ধরতে বলতো, সব ঠিক হয়ে যাবে।
তাদের কোলেও আসবে বাচ্চা। মৈত্রী শুনতো, একটু স্বাভাবিক হয়। পরপর যখন কনসিভ করতে ব্যর্থ হয় আশা ভেঙে যায়। মৈত্রী হতাশ হয়, আবার পাগলামো করে। মতিউর রহমান, খাদিজা, বড়রা সবাই বোঝাতো, মৈত্রী বুঝতো, কিন্তু হায়, মন যে মানে না তার। একবার তো পাগলামের সীমাও লঙ্ঘন করেছে। কথা ও নীরব সেবার বাড়ি আসলে নীরা ও চমেলা বেগম নারাজ হলেও ঝন্টু তালুকদারের কথার উপর কিছু বলতে পারে না। ঝন্টু তালুকদার কথা ও নীরবের বিয়ে ধুমধাম করে আবার পড়িয়েছিল। কথার বাবা দাদার কাছেও গিয়েছিলেন তিনি, তারা মানেনি। তবে ঝন্টু তালুকদারকে অসম্মানিতও করেনি, না কোনো কটু বাক্য শুনিয়েছে, সাদরে আপ্যায়ন করেছিল তার। বিয়ের বছরের মাথাতেই কথা কনসিভ করে, সময়ে চমৎ সন্তানের জননী হয়। মির্জা পরিবার আর রাগ ধরে রাখতে পারেনি, ছুটে এসেছিল মেয়ের কাছে, সাদরে বুকে জড়িয়ে নিয়েছিল মেয়ে ও মেয়ের বাচ্চাদের। মৈত্রী সেবার দ্বিতীয়বারের মতো পা রেখেছিল নীরবদের বাড়ি। প্রথমবার ভাইয়ের বিয়ের দিন, এরপর আর যাওয়া হয়নি। মাহিদ, ঝর্ণা ও শতকের সাথে বাচ্চা দেখতে গিয়েছিল। বাচ্চা দুটোকে কোলে নিয়ে বেশ কতক্ষণ আদরও করে। এরপর হঠাৎ কেঁদে কথার এক হাত ধরে আবদার করে, আল্লাহ তোমায় একসাথে দুটো বাচ্চা দিল, অথচ আমি হতভাগী। কথাপু একটা বাচ্চা আমায় দেবে, খুব ভালোবাসবো, সত্যি বলছি। নীরব ভাইয়া। ঝর্ণা অবাক হয়েছিল, তার মাতৃমন কেঁপে ওঠে। একটু ভয়ে মৈত্রীর থেকে এক প্রকার বাচ্চাটি কেড়েই নেয়। নীরব এগিয়ে আসে কথার কাণ্ডে, শতক ধমক দেয় মৈত্রীকে। মাহিদ ক্রন্দনরত বোনকে আগলে নেয়, মৈত্রী ভাইকে জড়িয়ে কাঁদতে থাকে। ঝর্ণা নিশ্চুপ দাঁড়িয়ে মেহেদিকে কোলে নিয়ে নীরব মৈত্রীকে বলে, কথার আচরণে কষ্ট পায়ও না। মায়ের মন তো, কোনো মা বাবা কি তার দুধের বাচ্চাকে অন্যকে দিবার পারে? হ্যাঁ, পারলে পারবে কোনো নিষ্ঠুর মা বাবা, আমরা পারবো না। আমার কথায় কষ্ট পায়ও না, আল্লাহ শীঘ্রই তোমার কোলেও বাচ্চা দিব। মৈত্রী ভাইয়ের বুক থেকে মাথা তুলে পুনরায় করুণ সুরে বলে, নীরব ভাই, আপনাদের তো দুইটা বাবু, আমার একটা। আর বলতে পারে না। শতক বুঝ হওয়ার পর এই প্রথমবারের মতো মৈত্রীর গায়ে হাত তোলে, কষিয়ে এক থাপ্পড় লাগায়। মৈত্রী অবাক হয়ে কঠোর শতককে দেখে। শতক তার চাহনি উপেক্ষা করে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। তৎক্ষণাৎ বাড়িয়ে সে রুমে ঢুকে দরজা বন্ধ করে মৈত্রীকে বুকে জড়িয়ে নীরবে অস্ত্র বিসর্জন করে। মৈত্রী ও শতক ভাই বলে হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর শতক বাচ্চা দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়, খোঁজ চালায়। কিন্তু এটা গ্রাম, কেউ কি নিজের বাচ্চাকে দত্তক দিতে চায়? শত কষ্টের মাঝেও বাচ্চাকে বুকে জড়িয়ে রাখা মা বাবা কিভাবে দেবে নিজের বাচ্চাকে? পায়নি কোনো বাচ্চা। এরপর মৈত্রী স্বাভাবিক হয়ে যায়, আর পাগলামি করেনি, চুপচাপ থাকতো, কাঁদতো না, স্বাভাবিকভাবেই চলতে থাকে। তবে গভীর রজনীতে শতকের বুকে লেপ্টে অশ্রু বিসর্জন দিত অনর্গল। শতক থামাতো না, বুকের সাথে শক্ত করে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে আদর করে নিজেও কেঁদে দিত। মৈত্রী শতকের কান্না দেখে চুপ করে যেত, কাঁদতো না। এভাবেই চলতে থাকে। জ্যোতি সন্তান সম্ভবা হয়, মৈত্রী কাঁদতো না, মেনে নিয়েছিল নিজেকে। জ্যোতির খুশি দেখে খুব খুশি হতো, বুকটা হু হু করতো, তবে নিজেকে সামলে নিত। জ্যোতি এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। মৈত্রীর সব থেকে বেশি খুশি হয়। বাচ্চাকে কোলে নিয়ে নিজেই নাম রাখে আলো। আলোকে সে চোখে হারাতো, সুযোগ পেলেই কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে রাখতো। বেশিরভাগ সময়ই আলোকে নিয়েই থাকতো। মৈত্রীকে দেখে শতকের চোখ ভরে উঠত, ভেতর থেকে যন্ত্রণাময় দীর্ঘশ্বাস বেরিয়ে আসতো, বুকটা জ্বলে পুড়ে উঠত। আলোর বছর পড়তেই মৈত্রী বুঝতে পারে সে সন্তান সম্ভবা। প্রথমে বিশ্বাস হয় না, অনেকবার পরীক্ষা করার পরই বিশ্বাস হয়। খুশিতে চোখ ছাপিয়ে সুখের অশ্রুজল গড়িয়ে পড়ে। মোনাজাতে কেঁদে পরম করুণাময় মহান আল্লাহ তোয়ালা আল্লাহর শুকর আদায় করে শতক মৈত্রী আলহামদুলিল্লাহ একে অপরকে জড়িয়ে কাঁদতে কাঁদতে নিজেদের আনন্দ অনুভব করতে থাকে।
তাদের পরিবারের সুখ পাখিটা যেন ফিরে আসে। সবাই খুশি হয়। মতিউর রহমান 3টে ছাগল সৎকা করে। মৈত্রী এবার প্রেগন্যান্সি পিরিয়ডে বেশ সতর্ক থাকে। শতকের সব কথা অক্ষরে অক্ষরে পালন করে, বড়দের কথা শুনে চলে। রান্নাঘর থেকে বিদায় নেয়, বেশিরভাগ সময় শুয়ে বসেই কাটাতো। বিকেলে মতিউর রহমান নিয়ে হাতে বের হতো। 7 মাসের পর মৈত্রী দরকার ছাড়া ঘর থেকেই বের হতো না। শতক মৈত্রীর যত্নে কোনো কমতি রাখেনি। স্কুল ব্যাচ শেষেই বাড়ি ফিরে মৈত্রীর সাথে সময় কাটাতো। পেটে কান পেতে বাচ্চার সাথে কথা বলতো। প্রতি নামাজ আদায় করে দোয়া দরুদ পাঠ করে মৈত্রীর কপালে ফু দিত। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে। দীর্ঘ 10 মাস 5 দিন নিজের গর্ভে বাচ্চাকে ধারণ করে অসহনীয় প্রসব বেদনায় জর্জরিত হয়ে মৈত্রী রহমানের কোলে জান্নাত আসে। একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। আমাদের ইসলাম ধর্মে যে দম্পতির ঘরে একটা কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহ তাআলা তার জন্যে পরপারের জন্য একটি জান্নাতের দরজা খুলে দেয়। শতক বাচ্চাটিকে কোলে নেয় প্রথমে। তার তৃষ্ণার্ত হৃদয়ে যেন বারিধারা বইতে থাকে। হাহাকারে ভরপুর বুকে শীতলতা ছুঁয়ে যায়। রিক্ত তনুমন ভরপুর হয়ে জুড়ে যায় শীতল আবেশে। মেয়েকে কোলে নিয়ে শতক কাঁদে না। ছোট্ট প্রাণীটিকে দুহাতে আগলে ধরে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নেয়। নাম রাখে তার ছোট্ট মায়ের শেহনাজ। খাচ্ছে? শতকের কথায় ভাবনার ছেদ ঘটে মৈত্রীর। আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। মাথা নাড়িয়ে বোঝায় খাচ্ছে। শতক বিছানায় বসে বৃদ্ধাঙ্গুল দিয়ে মৈত্রীর কপালে লেগে থাকা জল মুছে বলে, আমার মেয়েটা আমার মতো হয়েছে, আমার গুণ পাবে হয়তো। তবে তোর একটা গুণ পেয়েছে, 16 আনা কাদার গুণ। মৈত্রী হেসে শতকের মাথায় ছাকরা চুল মুঠোয় পুড়ে নেয়। ছাড়, লাগছে তো, টাক বানিয়ে দিবি নাকি? মৈত্রী ছেড়ে দিয়ে বলে, মাস্টার মশাই, বুড়ো হয়ে যাচ্ছ, চুল পেকে সাদা হয়ে গেছে অনেকগুলো। শতক চুলে আঙ্গুল চালিয়ে ঠিক করতে করতে জবাব দেয়, তো হবেও না, 37 চলছে আমার। খুশবু ভাইয়েরটা কিন্তু পাকেনি। তোর ভাই দেখ গিয়ে কালার করে হয়তো। আর তাছাড়াও ঝর্ণামেরা ভদ্র, তোর মতো জামাইয়ের ঘাড়ে উঠে নাচে না। মৈত্রী চোখ রাঙায়। শতক হেসে তার গাল টিপে বুকের দিকে যায়। মেয়েটার চুকচুক শব্দ করে খাচ্ছে আর পিটপিট করে তার দিকে চেয়ে আছে। শতক হেসে ঝুঁকে মেয়ের গালে কয়েকটা চুমু খেলো। শেহনাজ মায়ের বুক থেকে মুখ বের করে। অথর কোণে হাসি ঝিলিক ফুটে উঠেছে। হাত বাড়িয়ে আ আ শব্দ করে হয়তো বোঝাতে চাইছে বাবার কোলে যাবে। শতক হাত বাড়িয়ে 2 হাতে মেয়েকে তুলে নিল। মৈত্রী আঁচল ঠিক করে বসে। শতক মেয়েকে কোলে নিয়ে কপালে গালে মুখে বুকে চুমুতে ভরিয়ে দেয়। ছোট্ট শেহনাজ বাবার আদর পেয়ে খিলখিলিয়ে হাসতে থাকে। আমার আম্মু সোনার হাসিটা কি মিষ্টি। আম্মু সবসময় এভাবেই হাসবে, ঠিক আছে? ছোট্ট শেহনাজ কি বুঝলো কে জানে, আরও হাসতে লাগলো। শতক মেয়েকে পুনরায় আদরে ভরিয়ে দিয়ে মেয়ের সাথে আধো আধো বলিতে কথা বলছে আর হাসছে। মৈত্রী বাবা মেয়ের দিকে অপলক তাকিয়ে। কি সুন্দর দৃশ্য, দুজনেই হাসছে। তার মেয়েটা হাসে না তেমন, সর্বক্ষণ গাল ফুলিয়ে মায়ের কোলে থাকে। কারো কোলেই চাই না তেমন, গেলেও একটু থেকে কেঁদে উঠবে। তবে সুলতানা খাতুনের কোলে থাকে বেশ সময় ধরে। শফিউর রহমানের কোলে একেবারেই যেতে চায় না। সহস্রের কাছে যায়, তবে বেশিক্ষণ থাকবে না। বাকিদের ক্ষেত্রেও তেমনি। অথচ বাবাকে পেলে ঠোঁট থেকে হাসি সরে না, কোল থেকে নামতেই চায় না। আম্মু দেখো, তোমাকে আদর করছি বলে তোমার আম্মুর হিংসে হচ্ছে। হিংসুটে মহিলা, আম্মুকে বুকে দাও তো। মৈত্রী হেসে উঠে শতকের পাশে বসে বিছানায় পা ঝুলিয়ে তার বাহু জড়িয়ে ধরে বলে, মোটেও আমি হিংসা করছি না। আমি কেন হিংসা করব আমার আম্মুকে? আমার আম্মুর আদর আমার আম্মু পাবে, আর আম্মুর আদর তার আম্মুই পাবে। কি আম্মু আম্মু করছিস? কিছুই বুঝিনি। বুঝতে হবে না। শতক মেয়ের ছোট্ট গালে আদর করে চুমু দিয়ে মৈত্রীর গালেও চুমু খেলো। মৈত্রী মুচকি হাসে। তা দেখে ছোট্ট শেহনাজ আ আ করে। শতক মেয়ের ছোট্ট ঠোঁটে চুমু খায়। শেহনাজ তার বাবার চুল ছোট ছোট আঙ্গুল দিয়ে টেনে ধরে। শতক হেসে বলে, মিঠু দেখ, আমার আম্মু তোর দুষ্টুমি দেখে দুষ্টুমি করছে। আমার শোনা আম্মুটা।
মৈত্রী হেসে শতকের চুল জোরে টেনে ধরে বলে। আম্মু ওভাবে না, এভাবে ধরো শক্ত করে। শেহনাজ হেসে আই আই বলিতে শতকের চুল ছেড়ে মায়ের দিকে হাত বাড়ায়। মৈত্রী তাকে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলে, আম্মু কলিজা আমার আম্মু। শতক মৈত্রীর কাঁধে হাত রেখে বলে, আর আমি কি? তুমি আমার কলিজার কলিজা, বুঝলে মাস্টার? বুঝতে পেরেছি। আম্মুটা চুপ করে গেল। ঘুমাবে হয়তো, সেই সকালে উঠেছে, এখন পর্যন্ত ঘুমায়নি। তাহলে আমার কোলে দে, আমি ঘুম পাড়াই। মৈত্রী দিলে শতক মেয়েকে বুকে আগলে নিয়ে হালকা ঠুলিয়ে ঠুলিয়ে ঘুম পাড়ায়। মেয়ে ঘুমিয়ে পড়লেও শুইয়ে দেয় না, কোলেই সযত্নে আগলে রাখে। মৈত্রী চুপটি করে দেখছে। শতক টেবিলের কর্নারে ফিটারের বোতল দেখে বলে, মিঠু, আম্মুকে ফিডার দিবি না, বুকেরটা খাওয়াবি, বুঝলি? আসলে মেয়ে কাঁদে দেখে মা বলেছিল তোলা দিতে। 6 মাস তো হয়েছে, পেটে হয়তো খিদে থাকে তাই। মেয়ে মুখেই তোলো না। ও, আর দিবি না, পর্যাপ্ত দুধ পাচ্ছে সে। মৈত্রী মাথা নাড়ায়। কিছু পলক পরে শতক বলে, হাজারের সাথে কি হয়েছে? মৈত্রী শটান হয়ে বসে। ও, নালিশ দেয়া হয়ে গেছে? ভালো, তাহলে শুনি কি করবে? শুনেই তো এসেছো। শতক ভ্রুকুচকে গম্ভীর মুখে বলে, এক থাপ্পড় দেব। ছোট নস তুই, ও কিছু বলেনি, এখন তুই ভালোই ভালোই বল। মৈত্রীর নাকের পাটা ফুলে ওঠে, আখিদয় ভরে ওঠে। কিচ্ছু বললাম না, নাকের জল চোখের জলে একাকার। একদম কাঁদবি না, বল কি হয়েছে? মৈত্রী নাক টেনে বলে, তোমার ভাই মেয়েকে কোলে নিয়েছিল, আমি মানা করিনি একটু। কোলে নেওয়ার একটু পরেই মেয়ে গলা ছেড়ে কাঁদতে শুরু করে। আমি চাইলে দেয় না মেয়েকে, শুনলে তুলে কান্না থামাতে চেষ্টা করে। মেয়ে আমার ভয়ে আরো জোরে কাঁদে। আমি কোলে নিতে নিলে দেয় না, তাই কয়েকটা কথা শুনেছি। তোমার ভাইও চুপ ছিল না। শতক শান্ত চোখে চেয়ে বলে, তুই একটু বেশি বেশি করিস, কারো কোলেই মেয়েকে দিস না, দিলেও সাথে সাথেই নিয়ে নিস। তাই মেয়েটাও কারো কোলে যেতে চায় না বোধ হয়। সবাই আমার আম্মুটাকে ভালোবাসে, কোলে নিতে চায়, আদর করতে চায়। হাজারকে সরি বলবি, বেচারি কষ্ট পেয়েছে, আর মেয়েকে সবার কোলেই দিবি। মৈত্রী চোখের পানি মুছে নেয় আঁচলে। মেয়ে চোখের আড়াল হলেই বুক ধরফর করে আমার, জ্বালা করে, ভালো লাগে না। মেয়েকে কাঁদতে দেখলেই কলিজা মোচড় দিয়ে ওঠে, কান্না পেয়ে যায়। শতক করুণ চোখে চায়, কিছু বলবে এর পূর্বে দরজা ধাক্কানোর আওয়াজ আসে, সাথে ছোট মিষ্টি গলা ভেসে আসে। মৈত্রী উঠে দরজা খুলে দিল। দরজার বাইরে ছোট্ট আলোকে দাঁড়িয়ে থাকতে দেখে কোলে তুলে নিয়ে আদর করে। আলোটা তার ন্যাওটা সহস্র মৈত্রীকে ভেঙচি দিয়ে বলে, সর সামনে থেকে, ভেতর যেতে দিবি না, সর। বলেই মৈত্রীকে ডিঙিয়ে ভিতরে ঢোকে। ভাইয়ের কোলে ঘুমন্ত শেহনাজকে দেখে বলে, ঘুমিয়ে পড়েছে, দাও একটু কোলে নেই। জেগে থাকলে তো আসেই না, কেঁদে বুক ভাসায়। বলেই আর চোখে মৈত্রীর দিকে তাকায়। মৈত্রী বুঝতে পেরে বলে, খেয়ে ফেলবো না তোমাকে। এমন ভাব করো যেন কারো কোলেই দেই না, সবার কোলেই দেই। কাঁদে তার জন্য জলদি নেই, আর তখনকার জন্য সরি। সহস্র শেহনাজকে কোলে নিয়ে চুমু খায় মুখ জুড়ে। তার ঘুম বাবার মতোই গভীর। তারপর মৈত্রীকে বলে, আচ্ছা, মাফ করে দিলাম। মৈত্রী গাল ফুলিয়ে বলে, তুমিও সরি বলো আমায়। ভাবিজান, আমি কেন বলবো? আমি কি কিছু করেছি নাকি? মৈত্রী রেগে শতককে বলে, তোমার ভাই আবার শুরু করে দিল। শতক কপালে ভাঁজ ফেলে বলে, আমার ভাই তোর কিছুই না। মৈত্রী আলোকে নামিয়ে দিয়ে ঘর থেকে বের হতে হতে বলে, সেটাই তো দুঃখ, এরকম বজ্জাত লোকটি আমার ভাই। এই দুঃখ কই রাখবো আমি? শতক সহস্র হেসে ওঠে। আলো কোমরে হাত রেখে বলে, শতক হেসে তাকে কোলে তুলে নিয়ে চুমু দিয়ে বলে, এমনি। আলো শেহনাজকে দেখিয়ে বলে। শতক সহস্রের কাছে গিয়ে আলোকে একটু ঝুঁকিয়ে দিল। আলো শেহনাজের গালে আঙ্গুল দিয়ে আদর করে ফট করে চুমু খায়। ঘুমন্ত শেহনাজ অল্প নড়ে ওঠে, ঠোঁট উল্টায়। সহস্র ঢুলিয়ে বুকের সাথে লেপ্টে নেয়। আলো হেসে বলে, ঠিক বলেছেন বড় আম্মা যান, শুধু কাঁদেই ছোট আম্মাটা।
সবাই কত ভালোবাসে আম্মাটাকে, অথচ শুধু কাঁদবে। আমার সোনা আম্মা। বলে আবার গালে চুমু খায়। মিষ্টি সকাল, সূর্যি মামা উঠেছে সকাল সকাল। আকাশে মেঘের ছিটে ফোঁটাও নেই, একদম পরিষ্কার, যেন রং পেন্সিলে আঁকা হালকা রঙের আকাশ। পরিষ্কার আকাশে বিভিন্ন পাখির দল উড়ে বেড়াচ্ছে খাবারের খোঁজে। দিনমজুরের দল কাজে যাচ্ছে রাস্তা দিয়ে। রাস্তার দুই ধারে খেতে পাকা ধান দাঁড়িয়ে আছে। একটু ঝোড়ো হাওয়া বইলেই সব শুয়ে পড়বে। বৈশাখ মাসের শেষের দিকে, অথচ বৈশাখী ঝড়ের দেখা নেই। কতদিন মেঘমল্লার চোখ পাকিয়ে যায়, কিন্তু বর্ষে না। মেঘমল্লারের চোখ পাকানো আর কেউ ভয় পাক না পাক, তবে যার খেতে পাকা ধান আছে তার মনটা দুরু দুরু করে। শিল পড়ে না আবার ধান নষ্ট হয়, কাদায় ধান শুয়ে পড়ে পচে না যায়। তাই কৃষকেরা দল বেঁধে পাকা ধান কাটছে, আর দলের সবাই সুর মিলিয়ে গলা ভেঙে গান গাইছে। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। একটা ময়না পাখি সেই বসায়, পুষি কত ভালোবাসায়। তারে চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। দলের মধ্যে যে সবচেয়ে গলা উঁচিয়ে গাইছে তার কণ্ঠস্বর বেশ ভালো, বাকিগুলো ঘ্যার ঘেরে, তবে সবাই দলীয়ভাবে গাইছে তাই সুন্দর শোনা যাচ্ছে। শতক বিছানায় শুয়ে শুয়ে তাদের গান শুনছিল। ধানের ক্ষেত তাদের বাড়ি থেকে দূরে নয়, সহস্রের বারান্দায় থেকে দেখা যায়। ব্যালকনির দরজা খোলা থাকায় তার ঘরেও সুর ভেসে আসছে। তার ব্যালকনির সামনের বকুল গাছগুলো থেকে ছোট ছোট পাখির কিচিরমিচির শব্দ আসছে। পাখির বাচ্চা আছে বোধহয় বাসায়। বকুল ফুলও ধরেছে গাছে, সেই ঘ্রাণও নাসারন্ধ্রে বাড়ি খাচ্ছে। সে গভীরভাবে শ্বাস টেনে নেয়, পাশ ফিরিয়ে মেয়েকে দেখে। হাঁ করে ঘুমিয়ে আছে, মুখ দিয়ে লালা পড়ছে। শতক আঙ্গুল দিয়ে মুছে দিয়ে মুখটা বন্ধ করে দিল, দেওয়ার সাথে সাথেই আবার হাঁ করে নিল। শতক হেসে মেয়ের ঠোঁটে চুমু খেলো। শেহনাজ নড়ে উঠল, পিটপিট করে চোখ খোলে। শতক হেসে বলে, আম্মু উঠে পড়েছে? গুড মর্নিং আম্মু। শেহনাজ পিটপিট করে তাকিয়ে এদিকে ওদিকে তাকিয়ে হয়তো মাকে খুঁজল, না পেয়ে ঠোঁট উল্টায়। আরে আম্মু, আব্বু আছে তো, কাঁদে না। শেহনাজ কেঁদে ফেলল। শতক উঠে তাকে কোলে নিয়ে পায়চারি করে কান্না থামানোর চেষ্টা করে। মৈত্রী রান্নাঘরে রান্না করছে, এর সাথে রানু খালা। ড্রয়িং রুমে সফিউর রহমান, সুলতানা ও সহস্র বসে, সাথে মেহেদি সকালেই চলে এসেছে। মৈত্রী 4টে কাপে চা ঢেলে নিল, ট্রেতে রেখে কিচেনের ক্যাবিনেট থেকে টোস্টের প্যাকেট নিল, সাথে কেকের প্যাকেট নিয়ে ট্রেটা নিয়ে ড্রয়িং রুমের টি টেবিলে রেখে মেহেদিকে বলে, জামাই বাবাজি সকাল সকাল এ বাড়ি? সহস্র মেহেদির গালে আলতো চাপ দিয়ে বলে, মিঠু, তোর মাথা খারাপ? এই মুটকুর সাথে আমার আম্মাজানের বিয়ে দেব? এই মুটকু তো শুধু ড্যাং ড্যাং করে এসে খেয়ে দিয়ে যাবে, অথচ তার থেকে কেঁদে কেটেও কিচ্ছু পাওয়া যাবে না। আমাদের না জাম্মার বিয়ে তার সাথে দেব যে বাড়ি আসতে এত এত সদাই আনবে, এই মুটকুর সাথে না। মেহেদি রেগে সহস্রের হাতে কামড় দেয়। সহস্র তাকে ছাড়িয়ে একটা টোস্ট নিয়ে কামড় দিয়ে বলে, এই রাক্ষস, যা ফুট, একটাও দেব না, সেই মজা। আমায় মেজর আম্মু দিবে, বুবুও দিবে, দিবে না? মেহেদি মিষ্টি হেসে বলে। সুলতানা তার গাল টেনে কোলে বসায়। মৈত্রী এক স্লাইড কেক দিয়ে বলে, স্কুল নেই তোর? মেহেদি গপ করে হাতে নিয়ে খপ করে মুখে পুরে বলে, আজ ছুটি। কিসের? সহস্র বলে, আজ শ্রমিক দিবস। তো শ্রমিকদের ছুটি হবে, তোমরা কি শ্রমিক নাকি? সফিউর রহমান হেসে বলে, মিঠু, কথায় লজিক আছে। সুলতানা বলে, লজিক না, কমন সেন্সের অভাব আছে। মৈত্রীর মুখটা চুপসে যায়। মেহেদি ট্রে থেকে আর একটা কেক তুলতে নিলে সহস্র খপ করে ধরে বলে, এই মুটকু আর খাবি না, ফেটে যাবি তো। সুলতানা ধমকে বলে, সহস্র, মুখ সামলে কথা বলো, সব বিষয়ে মজা করবে না। মেহেদি হেসে সহস্রকে ভেঙচি কেটে শফিউরের কোলে বসে। দাদু, ছোট আব্বুকে মারো জোরে, পচা ছেলে। সফিউর হেসে সহস্রকে বলে, এই পচা ছেলে, খুব মারবো। আমার ভাইকে মোটু বলা, জানিস না মোটুকে মোটু বলতে হয় না? দাদু,
তুমি তো কতবার মোটু বললে এখনই। গাল ফুলিয়ে বলে মেহেদি। সফিওর হেসে চুমু খায় তার ফুলো গালে। এরই মধ্যে শতক আসে, কোলে শেহনাজ কাঁদছে। ঘুম থেকে উঠে মাকে না পেলেই কান্না শুরু। মৈত্রী এগিয়ে গিয়ে মেয়েকে কোলে নিয়ে চুমু খেয়ে এটা ওটা বলে শান্ত করায়। শেহনাজও শান্ত হয়ে যায়। শতক সোফায় বসে। মেহেদি শতককে দেখে দাঁত কেলিয়ে বলে, শ্বশুর মশাই, বউ কাঁদে কেন আমার জন্য? শতক বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে বলে, শালার বেটা, কে তোর বউ? মেহেদি খিক খিক করে হেসে ওঠে, সাথে মৈত্রী সহ বাকি সবাই। ছোট্ট শেহনাজ মায়ের হাসি দেখে পিটপিট করে চায়। মৈত্রী মেয়েকে চুমু খায়। শফিউর রহমান বলে, এইটুকুন ছেলে অথচ বউয়ের চিন্তা কত। আর আমার বুড়া দামড়া ছেলে একটা বউ জুটাতে পারল না। মৈত্রী বলে, মেজব্বা একদম ঠিক বলেছো। আর বউ আসবে কিভাবে? তোমার যে বদমাস ছেলে না, ওর কপালে বউ জুটবে না। সহস্র গায়ে মাখল না, চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমি বিয়ে করছি না বউয়ের কথাই ভেবে। বিয়ে করে আনলেই তো ডাইনির মতো জায়ের অত্যাচারে বেচারি আদমরা না হয়ে যায়। মৈত্রী ফুঁসে ওঠে, আমি যাইনি তোমার বউকে অত্যাচার করে আধমরা বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আনো বিয়ে করে। তোমাকেও তোমার বউকে নাকে দড়ি দিয়ে নিয়ে না ঘুরিয়েছি তো আমি মিঠু না। সহস্র হেসে বলে, এই বউ, এমন বউ আনবো না যে অত্যাচারের ও করতে পারবি না। সকাল গড়িয়ে দুপুর গড়িয়েছে সবে, বেলা 12টা বাজে হয়তো। রোদ উঠেছে ঝলমলিয়ে। চারপাশে সূর্যের কিরণের দিকে তাকালে চোখ গলিয়ে ওঠে। পুকুরে জেলেদের দল নেমেছে মাছ ধরতে, সাথে গ্রামের লোকজনও নেমেছে গোটা কয়েকজন। ভাগের পুকুর, অনেকেই ভাগিদার। পুকুরের চারপাশে গাছের নিচে গ্রামবাসীরা ভিড় জমিয়ে মাছ ধরা দেখতে ব্যস্ত। বিশাল পুকুর জাল ফেলে চারদিক থেকে ঘিরে একপাশে টেনে আনছে। জালের অভ্যন্তরে পুকুরে মাছের জলে লাফালাফি করছে বড় ছোট সিলভার কাপ, কই, কাতল, ধুইরা, তেলাপিয়া আরো বিভিন্ন মাছের সমাহার। আশেপাশে বক উঠছে আর টুপ করে পানির উপরে ভাসমান মাছ ঠোঁটে নিয়ে উড়ে যাচ্ছে। গ্রামের বাচ্চারা সেটা দেখে হইচই করছে। মতিউর রহমান, সফিউর রহমান, হাবিবুর রহমান, আয়াত ও তার কোলে আলো দাঁড়িয়ে পুকুরের পাড়ে। পুকুরে তাদেরও ভাগ আছে, তাদের অর্ধেক অংশ। মাহিদ ছেলেকে নিয়ে পুকুরে নেমেছে সাঁতার শেখাবে বলে। সহস্রও তাল মিলিয়েছে, মেহেদিকে কয়েকটা চুবানিও খাইয়েছে। মেহেদি আর তার কাছেও ঘেঁষছে না। মেহেদি আনন্দে আত্মহারা হয়ে বাবার পিঠে চড়ে সাঁতরে বেড়াচ্ছে। আলো ভাই বল, আব্বু বলে ডাকছে আর খিলখিলিয়ে হাসছে। সফিউর রহমান আয়াতের কোল থেকে আলোকে নিয়ে বলে, আলো সাঁতার শিখবে, নামবে পুকুরে? তাই কে বলেছে? আয়াত হেসে বলল, মেজব্বা, ভূত আছে তো সত্যি? সফিউর শয়তানি হেসে বলে, আলো কোনো ভূত নেই, বোকা বানাচ্ছে তোমায়। দেখো মেহু আর তোমার বড় আব্বুকে কি ভূতে ধরেছে, আরও তো অনেকেই আছে। আলো পুকুরে দেখে কাদো কাদো গলায় বলে। সফিউর আলোকে আয়াতের কোলে নিয়ে কেটে পড়ে। আলো আয়াতের চুল টানছে পুকুরে নামবে বলে। আয়াত মেয়েকে ছাড়াতে ছাড়াতে বলে, মেজব্বা, কি করলে? তুমি আর ভালো হলে না। মতিউর রহমান এসে ছাড়িয়ে নিয়ে কোলে তুলে নিল আলোকে। বুবু বাবাকে মারতেছো কেন? পাগারে নাম্বা? আচ্ছা ভালো, তোমার বাবা তো সাঁতারই পারে না, তোমার ওই দাদু পারে, যাও তার কাছে। সফিউরকে দেখিয়ে বলে মতিউর রহমান। আলো কোল থেকে নেমে দৌড়ে সফিউরের পা ঝাপটে বলে। সফিউর করুণ চোখে ভাইয়ের দিকে চায়। আলোটা সেই রকম জেদি, যা বলবে তাই করবে। হাবিবুর রহমান হেসে বলে, একেই বলে ঠেলার নাম বাবাজি। এরই মধ্যে শতক এলো কোলে তার ছোট্ট শেহনাজ, পিছনে আকিব ও চন্দ্র। মতিউর রহমান তাদের দেখে বলে, জামাই বাবাজি যে ভালো আছেন, কখন আইছেন? আকিব হেসে উত্তর দিল, ভালো। আপনি কেমন আছেন বড়াব্বা?
এরপর সবার সাথে কুশল বিনিময় করে পুকুরের মাছ দেখতে লাগলো। শতক মেয়েকে নিয়ে গাছতলায় যায়। মেয়েটার না রোদ লাগে। সেখানে গেলে কিছু ছেলে মেয়ে সালাম দেয়, স্যার বলে কথা। শতক হেসে উত্তর দিয়ে পড়াশোনার কথা জিজ্ঞেস করে। এরই মধ্যে এক মহিলা বলে, মাস্টারের মাইয়া নাকি দেখ। বলেই শেহনাজকে কোলে আসার জন্য ডাকে। শতক হেসে মেয়েকে বলে, আম্মু যাবে? শেহনাজ বাবার গলায় জড়িয়ে ধরে, চায় না মহিলাটার কোলে। শতক হেসে বলে, কারো কাছেই যেতে চায় না ওর মাকে ছাড়া। আর এক মহিলা বলে, কোল বাছে, কত বছর পরে আল্লাহ চোখ ফিরা চাইছে মিঠুটার দিকে, এত কিছুর পর মাইয়াটা হইল। আর একজন বলে, শতক বিপাকে পড়ে যায়। এরা তো হাত ধুয়ে পিছনে পড়েছে, এখানে আসাই ভুল হয়েছে। এরই মধ্যে একটা বয়স্ক মহিলা বলে, শতকের চোয়াল শক্ত হয়, কিছু বলবে এর পূর্বে মৈত্রীর ডাক ভেসে আসে। শতক মেয়েকে নিয়ে যেতে যেতে বলে, চাচি, গায়ের রং সাদা দিয়ে কি হবে যদি না তার অন্তর সাদা হয়? থামে না শতক, মৈত্রীর কাছে গিয়ে এক ধমক দেয়। এখানে কি তোর? কত মানুষ এখানে, যা বাড়িতে যা। মৈত্রীর সাথে হুমাও ছিল। হুমা আমতা আমতা করে বলে, আমরাও মাছ ধরা দেখতে এলাম ভাইয়া। ছোট নস তোরা, আয় আমার সাথে। বলেই পা বাড়ায়। মৈত্রী হুমা তার পিছু পিছু যায়। হুমা অনার্স চতুর্থ বর্ষে মৈত্রীর কলেজে ম্যানেজমেন্ট বিভাগে। ইমপ্রুভ দিতে দিতে তার জান যাই অবস্থা। লেখাপড়ার বিষয়ে সে বড্ডই কাঁচা। শতক সবার কাছে আসতেই মতিউর রহমান হাত বাড়ায় শেহনাজকে কোলে নেওয়ার জন্য। শেহনাজ গোল গোল করে চেয়ে আছে তার দিকে, আবার মায়ের দিকেও তাকায়। মৈত্রী হেসে বলে, আম্মু যাও, নানু হয় তোমার, নানুর কাছে যাও। শেহনাজ ওভাবেই তাকিয়ে চায় না। মতিউর রহমান হাত বাড়িয়ে কোলে তুলে নিয়ে বলে, নানুর কাছে আসতে এত চিন্তা? বুবু আপনিও সাঁতার কাটবেন ভাই ও বড় বুবুর মতো? শেহনাজ চুপ করে শুধু কুটুর কুটুর করে চেয়ে দেখছে। মৈত্রী বলে, আলো নেমেছে পুকুরে। বলেই হাবিবুর রহমান ও আয়াতের মাঝখানে দাঁড়িয়ে দেখে। হুমা ভাইয়ের পাশে দাঁড়িয়ে আলোকে ডাক দেয়, আলু বুড়ি, এই আলু বুড়ি। আলো সহস্রের কাঁধে বসে, শুধু পা দুটো পানিতে। তখন সফিউর রহমানের কাছে জেদ করে সেও নামবে, কেঁদেই ফেলেছিল। সফিউর অনেক বোঝায়, চকলেট দেবে, আইসক্রিম দেবে, না কিচ্ছুতেই না মানে না। কান্নার বেগ আরো বাড়িয়ে দেয়। সহস্র পানি থেকে উঠে এসে তাকে কাঁধে তুলে নিয়ে পানিতে নামে। আলো মৈত্রী ও হুমার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বলে, সহস্র মৈত্রী ও হুমার দিকে চাই। হুমা বলে, হাজার ভাই বলে ফেল। কিছু না। মৈত্রীর চোখ ছোট ছোট করে ঘাড় ঘুরিয়ে হুমার দিকে চায়। হুমা বোকা হেসে মৈত্রীকে বলে, কি বললো ভুলে গেছি। শফিউর রহমান মতিউর রহমানের পাশে দাঁড়িয়ে শেহনাজের গাল টেপে। শেহনাজ শুধু পিটপিট করে তাকিয়ে তাকে শান্তভাবে। শফিউর হেসে আবারও গালে আঙ্গুল ছোঁয়। সাথে সাথে ছোট শেহনাজ ঠোঁট উল্টিয়ে ঝরে কেঁদে ওঠে। মতিউর রহমান তাকে ভোলানোর চেষ্টা করে। শেহনাজ শান্ত হওয়ার বদৌলতে আরো জোরে কাঁদতে থাকে। মৈত্রী দ্রুত এসে বাবার থেকে মেয়েকে বুকে নিয়ে নেয়। আমার আম্মু কি হয়েছে, কাঁদে না। আছি তো আম্মু, দেখো কত মাছ। ওই দেখো আপু, ভাই, মামা। পানিতে সহস্র মাহিদকে দেখিয়ে চুপ করানোর চেষ্টা করে। শেহনাজ সেদিকে চাই না। হাবিবুর রহমান বলে, চুপ করে ভালোভাবেই তো ছিল। শফি ভাই এসে গলা টিপে ধরে আরো কান্না শুরু করো। মতিউর রহমান শফিকে চোখ রাঙায়। শফি হাবিবকে। মতিউর রহমান বলে, তোর বদমাশি চাইব না, একটু আগে বড় বুবুকে কান্দাইলি, এখন ছোট বুবুরে। সফিউর রহমান কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে ভাইয়ের বকা গেলে। এবার তো সে দুষ্টুমি করেনি, নাতনিকে একটু আদর করেছিল। অথচ শালার নাতনি বুঝলে তো বেশ কিছু সময় পরে জেলের দল জাল টেনে পারে আনে। বড় বড় মাছ বাছাই করে পাতিলে রাখে আর ছোটগুলো ছেড়ে দেয়। ছোট মাছ ও পুঁটি মাছ রাখে। সব বাছাইয়ের পর মাছ ভাগ করে দেয় পুকুরের ভাগিদারদের। মতিউর রহমানদের ভাগের মাছ নিয়ে তারা বাড়ি ফেরে।
সহস্র, মাহিদ ও মেহেদি, মৈত্রী, হুমা আগেই বাড়ি ফেরে। মাছের বালতি হাতে নিয়ে মতিউর রহমান বাড়ির ভিতরে ঢুকে উঠোনে মোহনা ও শাহিনুরকে দেখে খুশি হয় বেশ। শুধু মোহনা, শাহিনুরই, আর কেউ আসেনি। নুরাপা, মোহনা, ভালো আছিস সবাই? বাড়ির সবাই বাচ্চারা কেমন আছে? তোরা কখন আইলি? শাহিনুর পানের পিক উঠোনে ফেলে বলে, ভালোই আছি, একটু আগে আইছি মোহনা আর আমি, শবনম আর জামাইয়ের সাথে। তুই ভালো আছিস? মতিউর মাথা নাড়ে। শাহিনুর মোহনার মধ্যে দাঁড়িয়ে মোহনার মাথায় হাত বুলিয়ে বলে, মোহনা, তুই দেখি বুড়ো হয়ে গেলি। মোহনা হেসে বলে, বুড়ি হব না, বয়স কত হলো? তোমার মতো জোয়ানি থাকবো নাকি? ভাই, তোমাকে কিন্তু এখন আগের মতোই লাগে, আরেকটা বিয়ে করানো যাবে। খাদিজার দিকে তাকিয়ে বলল মোহনা। শাহিনুরও সাই জানায়, ঠিক কইছস, মতি দাদা নানা হইল, অথচ এখনো চ্যাংড়া চ্যাংড়াই লাগে, শুধু চুলগুলো পেকে গেছে। বিয়ে করলে সুন্দরী মাইয়াই পাইবি। কি যে বলিস না বউ। মতিউর হেসে বলে। খাদিজা বেগম আর চোখে তাকিয়ে সব সরে আর মুখ ফুলিয়ে নেয়। সহস্র খাদিজা বেগমকে দাঁড় করিয়ে কাঁধ জড়িয়ে বলে, বড় ফুফু, ছোট ফুফু, আমাদের বড় আম্মা কি কম নাকি? এখনো আগুন সুন্দরী, রাস্তাঘাটে বোরকা পরে বেরোলেও ছোট ছোট ছেলেরা লাইন ধরে। হ্যাঁ, বিয়ের কথা বললে এখনই কাজে ধরিয়ে নিয়ে আসবো। খাদিজা সহস্রের বাহু থেকে বেরিয়ে পিঠে একটা চাপড় মারে। সবাই হেসে ওঠে। মতিউর রহমান বলে, আব্বাজান কার এত সাহস আমার বাড়ির গিন্নির লাইন মারে? হ্যাঁ, এক্ষুনি ঘর আলাদা করে দেবো না? খাদিজা বেগম এবার ভারী লজ্জা পায়। উঠোন ভর্তি বাচ্চা কাচ্চা, ননদ, ননসাস, দেওয়ার, ছোট যাদের সামনে এই পাগল লোক কি বলে। গোয়াল ঘরের দিকে যেতে নিলে মতিউর রহমান বলে, কোথায় যাইতেছো? মাছের বালতি নাও আর রান্না চড়াও। ফ্রিজে গোস্ত কতটুকু আছে? শাহিনুর দাঁড়িয়ে বলে, মতি, আমরা কি তোর বাড়ি শুধু খেতেই আসি? বউ, কি বলতেছো এসব? তাহলে এত ব্যস্ত হচ্ছিস কেন? মতিউর রহমান হেসে বোনের দিকে তাকিয়ে বলে, বইটা তোদের বাড়ি, তোরা এ বাড়ির সদস্য। এখানে থাকিস আর না থাকিস, শ্বশুর বাড়ি মেয়েদের খাওয়া দাওয়া কেমন হয় জানা আছে। সবাইরে খাওয়ানোর পরেই তারা খায়। মাছ রাত্রে সবাইরে দেওয়ার পর তার পাতে জোটে না, মাংসের শুধু আলু ঝোল। বাচ্চা কাচ্চা হইলে তাদের পাতে দিতে দিতেই সব ফুরাইয়া যায়। সারাদিন খাটাখাটির পরেও আরাম নেওয়ার সুযোগ নাই। শোন, আল্লাহর রহমতে তোদের ভাইদের অভাব নাই। বাবির বাড়ি আইসা যতদিন থাকবি রানীর হালে থাকবি। শাহিনুর মোহনার চোখ ভরে ওঠে। বিয়ের পর মেয়েরা কিভাবে নিজেকে শ্বশুর বাড়ি মানিয়ে নেয় সেই গল্প শুধু তারাই জানে। মোহনা ভাইকে জড়িয়ে ধরে। শাহিনুর মতিউরের মাথায় হাত বুলিয়ে বলে, তুই একটুও বদলালি না, না বিয়ের পর আর না বাচ্চা কাচ্চা হওয়ার পর। বাবা মা মারা যাওয়ার পর ভাইরা নাকি বদলে যায়, কই আমাদের মতি তো বদলায়নি। মতিউর রহমান মোহনার মাথায় হাত বুলিয়ে দেয়। হাবিবুর রহমান শাহিনুরের পাশে দাঁড়িয়ে মুখ ফুলিয়ে বলে, বউ, আমরা কি বদলে গেছি নাকি? শাহিনুর ওর কান টেনে বলে, হ্যাঁ গেছিস তো, আগে এইটুকু ছিলি, অহন বুড়া হয়ে গেছস। সফিউর হেসে বলে, আমাকে তো তোমরা ভুলেই গেছো বু। মোহনা এগিয়ে গিয়ে সফিউরের চুল মুঠি করে ধরে বলে, বদমাইশ, তোকে কে ভুলবে, শয়তানের নানা তুই। শতক, মৈত্রী সহ সবাই উঠোনেই দাঁড়িয়ে ভাই বোনের মেলবন্ধন দেখতে ব্যস্ত। শতক ঘুমন্ত মেয়েকে বুকে জড়িয়ে মৈত্রীর কানে কানে বলে, এখন বুঝতে পেরেছি কথায় কথায় চুল ধরার গুণ কার থেকে পেয়েছিস। মৈত্রী হেসে বলল, ফুফুর ভাস্তি দেখতে হবে না? সহস্র পাশ থেকে বলল, খুব দেখতে পারছি, তবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোকে বড়ব্বা কুড়িয়ে পেয়েছে। এতদিন লুকিয়ে রাখার জন্য দুঃখিত। শবনম সহস্রের কোনই ধরে টেনে বলে, সহস্র শুধু মৈত্রীকে না, তোকেও কুড়িয়ে এনেছে। তোরা দুজনেই এই পরিবারের। মাহির ছেলেকে পিঠে চড়িয়ে বলে, আপা বলিস না, বেচারা না কিনতে দেয় শোকে। এই তোরা কাঁদিস না, তোরা পর হইলেও আপন ভাই বোনের মতোই ভালোবাসি। হুমা মাহিদের পাশে দাঁড়িয়ে সব শুনে বলে, ভাগ্যিস আমি আব্বার মার মেয়ে। মিঠুপু, হাজার ভাই তোমাদের জন্য কষ্ট হচ্ছে। আয়াত পাশ থেকে হুমার মাথায় চাটি দিয়ে বলে,
তোকেও কুড়িয়ে পেয়েছি। নইলে দেখ, আমাদের ভাই বোনের মধ্যে সবাই যার যার অবস্থানে বেটার, আর তুই 4th ইয়ারে উঠেও 1st ইয়ারের ইমপ্রুভ দিস। আরও চিল্লিয়ে মতিউর রহমানকে ডেকে বলে, আব্বা এই সব কুলারে নিয়া সদরে যাইয়া ডিএনএ টেস্ট করাইয়া আনো তো। আমি শঙ্কায় আছি কে কে আমার ভাই বোন। আরুর চিল্লানোতে সবাই তার দিকে চায়। আয়াত আরুর মুখ চেপে ধরে। সুলতানা জিজ্ঞেস করে, কি হয়েছে? শবনম হেসে বলে, কিছু না মা। আয়েশা সিদ্দিকী মাছের বালতিতে উকি দিয়ে বলে, অনেক মাছ, তাড়াতাড়ি করতে হবে, নইলে নরম হয়ে যাবে। জ্যোতি যাও, দাঁড়িয়ে আসো ঘর থেকে। আনছি আম্মা। জ্যোতি আলোকে বিন্দুর কোলে দেয়। ঝর্ণা বলে, আমি আনছি বটি। মতিউর, সফিউর, হাবিবুর 3 ভাই বাজার করতে বেরিয়েছে। ঝর্ণা, জ্যোতি, আয়েশা, খাদিজা, মোহনা আর শাহিনুর ছোট ছোট পিঁড়ায় বসে মাছ করছে। 4টে কাতল, 6টা সিলভার কাপ, বেশ কিছু কই, তেলাপিয়া, শৈল, ধুইরা মাছ, সাথে অনেকগুলো পুঁটি মাছ আছে 1 আঙ্গুল পরিমাণ দীর্ঘ। সবাই মাছ করছে বিভিন্ন আলাপে পৌঁছে। আকিব দোকান থেকে বড়দের জন্য বাদাম, ছোলা, কালাই সহ ছোটদের জন্য বিভিন্ন চিপস এনেছে। অবশ্যই মাহি তো সহস্রের চাপে পড়ে। এরকম কয়েকজন শালা শালি থাকলে পথে বসতে সময় লাগবে না। সবাই বারান্দায় বসে সেগুলো খাচ্ছে আর লুডো খেলছে। আলো ঘুমিয়ে পড়েছে। মেহেদি বাবার ছক্কা চালছে। আকিব আয়াত সহস্র খেলছে। আরও আর বিন্দু বসে খোলা কুতকুত করছে। সুলতানা মৈত্রী বাচ্চাকে কোলে নিয়ে বসে শবনমের ফোনে ভিডিও দেখছে। চন্দ্র তার ফোনে ব্যস্ত। সে এবার HSSC পরীক্ষার্থী। হুমা সহস্রের পাশে বসে। সহস্র তাকে বলে, বাদামের খোসা ছাড়িয়ে দে তো। মৈত্রী ঘাড় ফিরিয়ে বলে, তোমার হাত নেই, শুধু অন্যকে আড়ন্তি। এই হুমু খবরদার দিবি না। এসেছে হারামজাদা। সুলতানা ও শবনম মৈত্রীর দিকে চায়। মৈত্রী জিভে কামড় দেয়। হুমা বাদামের খোসা ছাড়িয়ে লুকিয়ে সহস্রের হাতে দেয়। সহস্র হেসে মুখে পুড়ে নেয়। আকিব বলে, শালাবাবু, এবার তো বিয়েটা করে ফেলো। ভাগনা বিয়ে করাতে হবে তোমাদের, আর তুমি কিনা এখনো সিঙ্গেল। তো কি হয়েছে, মামা ভাইগনা একসাথে বিয়ে করব, তাই না চাঁদ মামা? বিন্দু ফট করে বলে ফেলে, মামা ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিন্তু। চন্দ্র চাওয়া বাদ দিয়ে ফিরে এসে বিন্দুর পিঠে একটা লাগিয়ে বলে, একদম মিথ্যে বলবি না নিতা, আমার জাস্ট ক্লাসমেট। সুলতানা চোখ ছোট ছোট করে বলে, জাস্ট ফ্রেন্ড থেকে অনেক কিছুই হয় না না ভাই। নানু, আমি এখনো ছোট, ওসব বলবে না। বলেই চলে যায়। তার যাওয়া দেখে সবাই হেসে ওঠে। শেহনাজ আ করে ওঠে। শবনম হাত বাড়িয়ে তাকে কোলে তুলে বলে, আমাদের নাচপুরা শতকের ফটোকপি। শেহনাজ ঠোঁট উল্টায়। শবনম মৈত্রীর কাছে দিয়ে বলে, এই মেয়ে তো কারোর কোলেই যায় না। মেহেদি বাবার কোল থেকে উঠে এসে শেহনাজের গাল টিপে বলে, আমার বউ শুধু কান্না করে, কাঁদুনি বুড়ি একটা। শতক এতক্ষণ চুপ ছিল। মেহেদির কথায় মৈত্রীর কোল থেকে মেয়েকে নিয়ে বলে, আমার মেয়ে এটা, তোর বউ নয়। আরেকবার বললে বাপ বেটাকে খড়ে দিয়ে আসবো, বুঝলি? মাহিদ ছক্কা ঝাঁকিয়ে বলে, ভাই কথাবার্তা সাবধানে বলিস, তোর মেয়ে তো আমার বাড়িতেই আসবে। শতক মেয়েকে নিয়ে আড্ডাখানা থেকে সরে এসে ফুপুদের কাছে আসে। শাহিনুর বলে, এই শবনম। শবনম তড়িঘড়ি করে মোবাইল মৈত্রীর হাতে দিয়ে বলে, বলো ফুপু। বটি আগলা আছি তো, মাছ কোট। তোর মা তো পারে না, তুই তো পারিস নাকি? শবনম মুখ ছোট বানিয়ে বলে, পারি, করছি। বলেই পীড়ায় বসে নাক সিটকিয়ে মাছ হাতে নেয়। সুলতানা চোখ পিটপিট করে মোবাইলে মনোযোগ দেয়। এইসব কাজ তার দ্বারা হবে না। শাহিনুর মৈত্রীকে ডাক দেয়। মৈত্রী ফোন মেজো আম্মার হাতে দিয়ে উঠোনে আসে। শাহিনুর মাছের চাকা বানাতে বানাতে বলে, বিয়ের পর দেখছি কাজ ভুইলা যাইতেছস। তোকে নতুন কইরা বলতে হইব, ভুইলা যাস না মেয়ের সাথে জ্যোতি ঝর্ণার মতো তুইও এই বাড়ির বউ।
মৈত্রী মায়ের দিকে তাকিয়ে বলে, মেয়েটা যদি কাঁদে আইসটা হাতে কিভাবে সামলাবো? আয়েশা চোখ ছোট ছোট করে বলে, মোমা, তোমার মেয়েকে সামলানোর মানুষের অভাব। কামচোর হয়ে যাচ্ছিস দিন দিন মিঠু। শতক হেসে মেয়েকে চুমু দিয়ে মৈত্রীর কোলে দিয়ে বলে। ছোটম্মা থাক, বটি দাও, আমি কুটে দিই। মোহনা সুলতানার দিকে তাকিয়ে বলে, ভাবি তুই ছেলেকে দিয়ে মাছ কুটিয়েছিস? সুলতানা মাথা নেড়ে না বোঝায়। শতক হেসে বলে, ফুপি পারি, আমি মেসে থাকতেই শিখেছি। শবনম ভাইকে খোঁচা মেরে বলে, বউয়ের জন্য দরদ উতলে পড়ছে। নিস্তব্ধ গভীর রাত, অথচ মতিউর রহমানের বাড়িতে হইচই লেগেই আছে। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। মৈত্রী মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। মতিউর রহমান বোনের পাশে বসে। খাদিজা সহ সবাই নিচে ফ্লোরে বসে মোবাইলে পুরাতন পিকচার দেখছে। মতিউর রহমান সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবার সাথে আমার জরুরি একটা কথা আছে, সবাই শোন। সবাই সোজা হয়ে বসে তার দিকে চায়। মতিউর রহমান বলেন, ছোট আব্বার বিয়ের বিষয়ে। সবাই সহস্রের দিকে চায়। সহস্র চটজলদি ফ্লোর থেকে উঠে মতিউর রহমানের পাশে বসে মুচকি হেসে দুহাতে মুখ লুকায়। মৈত্রী ফিক করে হেসে দেয়। ধীরে ধীরে সবাই চোখ দেয়। হুমায়রা ধীরে ভিড় ঠেলে উঠে মতিউর রহমানের পিছনে দাঁড়ালো। কেউ তাকে খেয়াল করে না। শফিউর বলে, ভাই কি কথা, জলদি বলো তো। এই ছেলে আবার লুকিয়ে বিয়ে টিয়ে করেনি তো? বাচ্চাও আছে কি? মোহনা শফিউরের পাশেই বসেছিল। তার পিঠে একটা আস্তে কিল বসিয়ে বলে, তোর সব সময় ফাইজলামি। ভাই তুমি বলো। মতিউর রহমান শান্তভাবে বলে, হাবিব, সেজো আম্মা বড় হয়েছে মাশাল্লাহ। ছোট আব্বা ও মেজো আম্মার 4 হাত এক করতে চাই। তোর কোনো আপত্তি আছে? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কারো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আয়েশা পাশে মেয়েকে খুঁজে না পেয়ে সামনে তাকিয়ে দেখে মতিউর রহমানের পিছনে মাথা নিচু করে দাঁড়িয়ে। তার মেয়েটা এত বড় হয়ে গেছে। হাবিবুর রহমান একবার সহস্র তো একবার ভাইয়ের দিকে চেয়ে আছে। শফিউর রহমান নিশ্চুপ। সুলতানা বলল, ভাইয়া, আপনি এখন এটা বলবেন না যে তারা দুজন একে অপরকে ভালোবাসে। আমার কখনো নজরে আসেনি কিন্তু। মতিউর রহমান হেসে বলল, সুলতানা, তোমার ছোট ছেলেকে তুমি পুরোপুরি চিনতেই পারো নাই। সে যাই হোক, আপত্তি আছে কারো? থাকলেও কিছু করার নেই। হাবিবুর রহমান হেসে বলল, ভাই আপত্তি থাকবে কেন? নিজেদেরই ছেলে, আর সবচেয়ে বড় কথা মেয়ে আমাদের দূরে পাঠাতে হবে না। সফিউর রহমান বলে, আমারও আপত্তি নেই, ছেলে বিয়ে করলেই হলো। সুলতানাও সাই জানায়। সকলেই মেনে নেয়। শতক সহস্রের কাছে এসে বলে, 1 নম্বরের মিথ্যুক। সহস্র মাথা চুলকে হাসে। তার একটু লজ্জা লাগছে। হুমা ধীরে ধীরে কেটে পড়ে। আয়েশা বলে, ভাই, আমার অবজেকশন আছে। এরকম কিপটা ছেলেকে মেয়ে জামাই বানাবো না। বিয়ের প্রস্তাব দিয়েছে খালি মুখে। আরও উঠে এসে সহস্রের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে ঝগড়ার ভঙ্গিতে বলে, আমারও আছে। হাজার ভাই এতদিন আমারে বউ বউ করে, এখন হুমাপুরে বউ বানাবে, সেটা তো হবে না। তার কথাই সবাই হেসে ওঠে। সহস্র আরুর চুল এলোমেলো করে বলে, তুই আমার বড় বউ হয়ে থাকবি, বুঝলি? আর ছোট আম্মা আগে তোমার মেয়েকে ঘরে তুলি। হ্যাঁ, যত মিষ্টি চাও খাওয়াবো। আমি বাকিতে বিশ্বাস নই, বুঝলে? আমরা তোকে বিয়ের কথা বলে বলে পাগল হয়ে গেলাম, আর তুই কি না আমাদের জানালে কি আমরা ভিলেন হতাম নাকি? মাহিদ বলে, শালা বাটপার, আমাদের থেকে লুকাইলি। দেখ তোর বিয়ে কিভাবে পিছায়। সহস্র করুণ চোখে মাহিদের দিকে চায়। আয়াত বলে, ঠিক বলেছ ভাই। এই, তুই আমার বোনের সাথে চক্কর চালাচ্ছিস, অথচ আমরা টেরও পেলাম না? ভাবা যায়। শতক সহস্রের পাছায় একটা লাথি মেরে বলে, শালা ভাই, কাল বিকেলেও বললাম কোনো পছন্দ টছন্দ আছে নাকি? বলে কি না, থাকলে কি আর সিঙ্গেল থাকি? বিয়ে করে বউকে বগলে নিয়ে রোমান্টিক কাপড়ের মতো ঘুরতাম। এই এখন কি বলবি? সহস্র পড়তে পড়তে বেঁচে যায়। শতকের দিকে তাকিয়ে বলে,
তোমরা সবাই যদি চোখ থাকিতে অন্ধ হও তো আই এম কি হরতাম কও? আর 100 ভাই, তোমার বউ মিঠু কিন্তু সব জানে আদি থেকেই। এখন তোমাদের না বললে আমার কি দোষ? মৈত্রী মেয়েকে কোলে নিয়ে দরজার পাশেই দাঁড়িয়ে শুনছিল সব। সহস্রের কথা শুনে চোখ বড় হয়, সবাই তার দিকে চেয়ে আছে। মৈত্রী বোকা হেসে বলে, হাজার ভাই হাজার খাড়ি টাকা দিয়েছিল মুখটা বন্ধ রাখার জন্য, কিভাবে বলতাম? আকিব বলে, শালি সাহেবা, তুমি তো দেখছি ভারী ঘুষখোর। সহস্র প্রথমে ভাব নিলেও সব বলে দেয়। হুমার সাথে তার প্রণয় বেশ সময় ধরে, হুমার তরফ থেকেই শুরু। সহস্র বুঝতে পারে তার কেয়ার নেওয়া কিছু বললে আগের মতো ঝগড়া বা তর্ক না করে সহস্রকে জিতিয়ে দেওয়া। ভাই বোনের মধ্যে খুনসুটিতে তার প্রাণপ্রিয় বোন মৈত্রীর পক্ষ ছেড়ে তার পক্ষ নেওয়া, তার কাছাকাছি থাকার বাহানা, তার সামনে মুচকি মুচকি হাসা, আরও অনেক কিছু। সহস্র বুঝতে পেরে প্রথম কয়েকদিন বেশ মজা নেয়, তারপর সরাসরি হুমাকে বলে, এই ভেবলি, তুই আমার পিছে ঘুরঘুর করিস কেন? হ্যাঁ, পারলে লেগেই থাকিস। এটা ওটা। এই ভেবলি, তুই আমার পিছু ঘুরঘুর করিস, পারলে লেগেই থাকিস। এটা ওটা দিস তোর প্রাণের সখী মিঠুপুর। হ্যাঁ, মিঠুপুর সাথেও আমায় নিয়ে তর্ক করিস। তোর ভাবসাব তো ভালো ঠেকছে না রে। এই প্রেমে ট্রেমে পড়িসনি তো আবার আমার। হুমার মুখ তখন দেখার মতো হয়েছিল, কেঁদেই দিয়েছিল। কয়েকদিন আর সহস্রের সামনে পড়েনি। সহস্র প্রাণ খুলে হেসেছিল। আর কতদিন সিঙ্গেল থাকবে, একটা বউ পেলে মন্দ হয় না। তাই ভেবেছিল চাচাতো বোনকেই চাচাতো বউ বানাবে। সে অপেক্ষা করছিল হুমার অনার্সটা শেষ করার। তবে হুমা তো ইমপ্রুভের চক্করে মনে হয় না আরও 2 বছরেও অনার্স কমপ্লিট করতে পারবে। তাই বড় আব্বাকে সব খুলে বলে। মতিউর রহমান প্রথমে গম্ভীর মুখে শুনে বলে, আমি ভেবে দেখব। সহস্র একটু ভয় পেয়েছিল, তবে মতিউর রহমানকে তার চেনা। পরিবার অন্তঃপ্রাণ সে, ছেলে মেয়েদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। রাতে খাওয়া দাওয়ার শেষে মতিউর রহমান সবাইকে জানিয়ে দেয় আজ রাতে সবাই এখানেই থাকবে। গরমের দিন হওয়ায় কোনো অসুবিধে হয় না। ড্রয়িং রুমে ছেলেরা কাঁথা বালিশ নিয়ে শুয়ে পড়ে, মেয়েরা রুমে, মোহনা শাহিনুর মায়ের ঘরে। তবে মৈত্রী নিজের রুম ছাড়ে না। মেয়েটা গরম সহ্য করতে পারে না, বেশি মানুষের ভিড়ে ভয় পায়, আর রাতে কাঁদলে সবার ঘুমে ডিস্টার্ব করবে। তাই সে শতক আর তার মেয়ের জন্য সবাই রুম ছেড়ে দেয়। শতক সবার বিছানা ঠিক করে কয়েল জ্বালিয়ে দেয়, টেবিল ফ্যানও সেট করে দিয়ে রুমে এসে দেখে মৈত্রী শুয়ে মেয়েকে খাওয়াচ্ছে। সে ওয়াশরুমে হয়ে এলো, এসে গায়ের টি শার্ট খোলে। গরম পড়েছে বেশ। মেয়েকে মাঝখানে রেখে বালিশে মাথা এলিয়ে কাত হয়ে মেয়ের দিকে চায়। মেয়ের গালে মুখে আদর করে মাথায় হাত বুলিয়ে দেয়। ঘুমের ঘোরেই চুকচুক শব্দ করে মাতৃদুগ্ধ পান করতে থাকে শেহেনাজ। শতক মৈত্রীর দিকে চায়, মৈত্রী তার দিকেই তাকিয়ে। শতক ভ্রু উঁচিয়ে ইশারা করে কি। মৈত্রী মিষ্টি হেসে বলে, ভালোবাসি মাস্টার মশাই। শতক হাত বাড়িয়ে মৈত্রীর গালে রেখে বলে, আমিও ভালোবাসি আমার আম্মুর আম্মুকে, আমার মিঠুকে। ওই উপরওয়ালার লাখো কোটি শুকরিয়া এই মা মেয়েকে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ বানানোর জন্য। মৈত্রী গালে শতকের হাতে ঠোঁট চেপে চুমু খায়। শতক মাথা এগিয়ে চুমু খায় কপালে, গালে গাল ঘষে। মৈত্রী উফ বলে গুঙিয়ে ওঠে। শতক মুচকি হেসে সেথায় আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে রুক্ষ পুরুষালী শক্ত ওষ্ঠাধর দিয়ে পুরো কোমল অষ্টাধর আঁকড়ে ধরে। উষ্ণ আবেশে মৈত্রীর চোখ বুজে যায়। এক হাত মেয়ের পিঠে রেখে অপর হাত শতকের গাল আঁকড়ে ধরে। শতক ধীরে ধীরে বেপরোয়া হয়ে ওঠে। দুজনের নিঃশ্বাসের বেগ ভারী হয়ে এলেও ছাড়ে না। শতক যেন নেশায় মত্ত হয়। মৈত্রী ছটফট করতে থাকে, শতক ছাড়ে না। বেশ খানিকক্ষণ পরে ছেড়ে দিল। দুজনেরই শ্বাসের বেগ বেড়ে আছে। একে অপরের উষ্ণ নিঃশ্বাস একে অপরের মুখে বাড়ি খাচ্ছে। শতক মেয়ের পাশে পাশ বালিশ রেখে মৈত্রীর ওপাশে যায়। মৈত্রী শতকের মনোভাব বুঝতে পেরে মেয়েকে বুক থেকে সরিয়ে ভালোভাবে শুইয়ে দেয়। গায়ে কাঁথা টেনে বলে, লাইট অফ করে আসো। শতকের কপালে ভাঁজ পড়ে। কেন? আম্মু জেগে গেলে ভয় পেতে পারে অন্ধকারে। লাইট জ্বালিয়ে রাখলে কি সমস্যা?
মৈত্রী শতকের চোখে চায়। শতক ততক্ষণে সম্পূর্ণ ভার মৈত্রীর উপর ছেড়ে দিয়েছে। মৈত্রী মিনমিন করে বলে, অস্বস্তি হয়তো। শতক মৈত্রীর ঘাড়ে মুখ বুঝে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে দিতে বলে, আশ্চর্য, অস্বস্তির কি আছে? আমি তো আর এক বাচ্চার মা হয়েও অস্বস্তি কথাটি মানাচ্ছে না। অসভ্য মাস্টার। বলেই শতকের গলায় দন্ত বসিয়ে দেয়। শতকের এসব সয়ে গেছে। সে মুখ নামিয়ে মৈত্রীর বুকে গুজে গভীর শ্বাস টেনে স্পর্শকাতর জায়গায় জোরে কামড় বসিয়ে বলে, ধরি তো। মৈত্রী শতকের পিঠ খামছে ধরে। শতক আর সময় ব্যয় করে না। মৈত্রীকে নিয়ে হারিয়ে যায় ভালোবাসার গহীন সমুদ্রে। ছোট্ট শেহনাজ হাঁ করে গভীর ঘুমে আচ্ছন্ন, মুখে দিয়ে লালা গড়িয়ে পড়ছে। অন্ধকার রাতে ঝিঝি পোকার দল ডেকে যাচ্ছে অবিরত। একটা পাখির ডাক ভেসে আসছে মৃদু আওয়াজে। ফটিক জল। মাঝে মাঝে শিয়ালের হাঁকও শোনা যায়। শিয়ালের হাঁক শুনে কুকুরের দল ভুগে ওঠে। গরুর বাছুর ভয়ে মা গরুর সাথে সেটে গিয়ে হাম্বা হাম্বা করছে।